ইনশিতার বাবা কাঁদছে। একটু দূরে দাঁড়িয়ে ইনশিতার মাও আঁচলে মুখ বুজে আছে। ইনশিতা নিজের কান্না সংবরণ করে হাসি মুখে মাকে জড়িয়ে ধরে বলল, আমি কি একবারের জন্য চলে গেছি নাকি যে এভাবে মরা কান্না কাঁদছ? মা প্লিজ কান্না থামাও, অনেকদিন হয়েছে তোমার হাতের খাবার খাই না। যাও তো তাড়াতাড়ি কিছু বানিয়ে নিয়ে আসো। ইনশিতার মা তড়িঘড়ি করে রান্নাঘরে ছুটল। ইনশিতার বাবা বলল, জেহারকে আনলি না কেন? ইনশিতা মিথ্যে বলল, যেহের অফিসে আমাকে কলেজের সামনেই দিয়ে গেছে, ওনার অনেক কাজ তো, তাই চাইলেও আসতে পারেননি। বাবা মায়ের সাথে দুপুরে খাবার খেয়ে বিদায় নিয়ে কলেজের গেটের উদ্দেশ্যে রওনা দিল ইনশিতা। নয়নিকা বলেছে গেটের সামনে দাঁড়াতে। আসার সময় ইনশিতা তার আগের ভাঙা মোবাইলটা সঙ্গে করে নিয়ে এসেছে। এটা লুকিয়ে রাখবে যাতে জেহের না দেখে। আর মাকেই বলেছে কোনো সমস্যা হলে এই নাম্বারেই যাতে কল করে। মাঝ রাস্তায় হঠাৎ করে দেখা হলো জেসমিন চৌধুরীর সাথে। উনি গাড়িতে ওঠার সাথে সাথেই ইনশিতাকে দেখেন আর দৌড়ে আসেন। ইনশিতা হকচকিয়ে গেলেও পর মুহূর্তে নিজেকে সামলে নেন। সালাম দিয়ে কুশল বিনিময় করতে চাইল ইনশিতা, তবে তিনি দেখার সাথে সাথে অস্থির হয়ে জেহেরের খোঁজ নেন। আমার জেহের কোথায়? এতদিন তোমরা কোথায় ছিলে? আসলে জেহেরের একটা বাগান বাড়ি আছে না, ওটাতেই এখন আমাকে নিয়ে থাকে। জেসমিন চৌধুরী মনে করতে লাগলেন জেহেরের কোনো বাগান বাড়ি আছে কিনা। জেহের কোনো কিছু তথ্য কখনোই কাউকে দিতে চায় না। তিনি প্রশ্ন ছুলেন ইনশিতাকে, কোন বাগান বাড়ি? ওনার নিজস্ব একটা বাগান বাড়ি আছে, যেটা নাকি সবার অজান্তেই কিনেছে। ও ইনশিতা, জি। তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। এতদিন তোমায় খুঁজেছিলাম, অনেক পাইনি, আজ সেই সুযোগ পেয়েছি। ইনশিতা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। জেসমিন চৌধুরী ইনশিতার হাত কাজ চেপে কাছে আনলেন। আকুল আবেদনের সুরে বললেন, মা, আমার ছেলেটাকে কখনো ছেড়ে যেও না। ওর তোমাকে বড্ড প্রয়োজন। ওর মনের সব কষ্ট দূর করতে একমাত্র তুমিই পারবে। আমি দেখেছি তোমার মাঝে আমার জেহেরের সুখ। তুমি ওকে কখনোই দূরে ঠেলে দিও না। ইনশিতা কিছু না বলে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকলো। থেমে থেমে বলল, আপনার ছেলে যে আমাকে আটকে রাখে, সেটা কি কম কষ্টের? খাঁচায় বন্দি পাখির মতো অবস্থা আমার। আমার কষ্টটা কি জেহেরের কষ্ট থেকে খুব কম? জেসমিন চৌধুরী কিছুক্ষণ ইনশিতার মুখের দিকে তাকিয়ে চুপ থাকলেন। বড় একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানি তুমিও কষ্টে আছো, কিন্তু ইনশিতা, তুমি যদি একবার জেহেরের কষ্ট দূর করতে পারো, তাহলে তোমার আর এমন জীবনযাপন করতে হবে না। তুমি নিশ্চিন্তে থাকো। ওর অস্বাভাবিকতাটাই সবচেয়ে বড় কষ্ট। ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে তুমি নিজেও কষ্ট থেকে মুক্তি পাবে, আর আমার জেহেরও মুক্ত হতে পারবে। সে ছোট্টবেলা থেকেই জেহেরের কষ্টের শুরু। সেই কষ্ট কেউ না দেখলেও আমি দেখি। আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই জেহের সম্পর্কে, যা শুনলে তুমি হয়তো চাইলেও আমার জেহেরকে দূরে সরাতে পারবে না। ইনশিতা উৎসুক হয়ে চেয়ে রইল। কি এমন সত্যি? জেসমিন চৌধুরীর কথা শুরু করার আগে একবার আশপাশটা ভালো করে দেখে নিলেন। চাপা সুরে বললেন, জেহের কোথায়? জেহের তো মনে হয় আশেপাশেই কোথাও আছে। ও তো তোমাকে একা ছেড়ে দেবে না। কোথায় ও? ইনশিতা মাথা নিচু করে ফেলল। সে কি বলবে এখন? বলবে যে আপনার ছেলেকে আমি বেঁধে রেখে এসেছি? জেসমিন চৌধুরী কাঁধ ধরে ঝাঁকালেন ইনশিতার। বলো জেহের কোথায়? ইনশিতা অপরাধীর মতো মুখ করে মাথাটা একটু তুলে তাকালো জেসমিন চৌধুরীর দিকে। সেই মুখ দেখে বোধহয় জেসমিন চৌধুরী বুঝে গেছেন ইনশিতা কিছু একটা করেছে। সন্দেহের দৃষ্টিতে চেয়ে বললেন, কি হলো? তুমি কিছু করনি তো আমার জেহেরের সাথে? ইনশিতা দ্বিতীয়বারের মতো মাথা নিচু করে ফেলল। জেসমিন চৌধুরী শক্ত গলায় বললেন, কি করছো তুমি জেহেরের সাথে? ইনশিতা মিনমিন করে বলে ফেলল। সব শুনে জেসমিন চৌধুরী বিস্ফোরিত নয়নে চোখ বড় বড় করে তাকায় ইনশিতার দিকে। কি? তুমি এটা করতে পারলে কিভাবে ইনশিতা? হ্যাঁ, একবার বুক কাঁপলো না? ইনশিতা মিনমিনে গলায় বলল, আমার আর কিছু করার ছিল না মা। ওনার কাছে শত অনুরোধ করার পরেও তিনি আসতে দিতে চাননি। এদিকে আমার বাবার শরীরটাও ভালো না, আমার খোঁজ না পেয়ে। তাই। তুমি তোমার পরিবারের সাথে দেখা করেছো? জি। কেমন আছে তোমার বাবা? আপাতত সুস্থ। আচ্ছা, আর এখনই চলে যাও জেহেরের কাছে। আমি পারলে যেতাম জেহেরের কাছে, কিন্তু জেহের আমাকে কখনো সহ্য করতে পারবে না। তুমি যাও মা, এখনই ফিরে যাও জেহেরের কাছে। বলে জেসমিন চৌধুরী ঘুরে চোখ মুছলেন। ইনশিতার দৃষ্টি এড়ালো না সেই দৃশ্য। সে জেসমিন চৌধুরীর বাম হাত নিজের দু হাতে চেপে ধরে বলল, আমাকে একটা কথা বলবেন মা? জেসমিন চৌধুরী ভ্রুজোড়া হালকা কুঁচকে তাকালেন। ইনশিতা বলল, জের কেন আপনাকে চোখের সামনে দেখতে পারে না? কেন আপনার বাবার সাথে, এমনকি নিজের পুরো পরিবারের সাথে তিনি মেশেন না?
কি এমন হয়েছে যার কারণে তিনি এমন ব্যবহার করছেন আপনাদের সাথে? জেসমিন চৌধুরী হাত ছাড়িয়ে ইনশিতার গালে রাখলেন, কান্না আটকিয়ে বললেন, সেই কথাটাই তো তোমাকে বলার প্রয়োজন মা। আর সেটা এখনই বলবো ভেবেছিলাম, কিন্তু এখন আর সেই সময় নেই। তুমি চলে যাও জেহেরের কাছে, আমি আসছি। ইনশিতা ঠায় দাঁড়িয়ে রইল। জেসমিন চৌধুরী চলে যেতে গিয়েও ফিরে এলেন। শেষবারের মতো মিনতি করে বললেন, আমার ছেলেটার সুখের চাবি একমাত্র তুমি মা। কখনো আমার জেহেরকে কষ্ট দিও না, ওকে খুব ভালোবেসো। জেসমিন চৌধুরী গায়েতে উঠে গেলেন। ইনশিতা নির্বিকার ভঙ্গিতে চেয়ে দেখলো জেসমিন চৌধুরী চলে যাওয়া। তবে সে স্পষ্ট দেখতে পেল জেসমিন চৌধুরীর চোখে তার ছেলেকে ভালো রাখার আকুলতা। কলেজ গেটের সামনে আসতে নয়নিকাকে দেখা গেল। একটা গাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছে। ভেতরে মানুষটাকে দেখা গেল না। ইনশিতাকে দেখতে পেয়ে নয়নিকা দৌড়ে এসে জড়িয়ে ধরল। ইনশিতা জেসমিন চৌধুরীর সাথে দেখা হওয়াটা চেপে গেল নয়নিকার কাছে। দুজন দুজনের খবরাখবর নিয়ে হাঁটতে লাগলো ফুটপাতে। ইতু, হুম। তোর কি মনে হয় না জেহের তোর পুরো অস্তিত্ব নিজের মালিকানা খাটাতে চাইছে? ইনশিতা উদাসী গলায় জবাব দিল। সে তো আমাকে দেখার পর থেকেই খাটাচ্ছে। নয়নিকা দাঁড়িয়ে বলল। ইনশিতার কনুই ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, জেহের তোকে সত্যিকারে ভালোবাসে না ইতু। আমার প্রথমে তাই মনে হয়েছিল নয়ন, কিন্তু ওনার সাথে থাকতে থাকতে বুঝে গিয়েছি উনি সত্যি আমাকে ভালোবাসে। ওনার মায়াতে আমি জড়িয়ে গেছি। এটা ভালোবাসা না, এটা পাগলামি, অসুস্থ ভালোবাসা। তুই কেন বুঝতে চাইছিস না? জেহের চাই তোকে নিজের হাতের পুতুল বানিয়ে নাচাতে। উঠতে বললে উঠবি, বসতে বললে বসবি। তোর সত্তার উপর নিজের রাজ করতে চায়। জেহের যদি এককেই দুই বলে তাহলে তোকেও সেটাই বলতে হবে। ও যদি তোকে সত্যি ভালোবাসতো তাহলে তো তোর ইচ্ছা অনিচ্ছার প্রাধান্য দিত, তাই না? তা না করে তোকে নিজের মনের মতো চালাচ্ছে। এই যে তুই কলেজে আসতে চাইলি, বাবা মায়ের সাথে দেখা করতে চাইলি, তোকে কি জেহের আসতে দিয়েছিল? দেয়নি তো। তাহলে কোন হিসেবে ও তোকে সত্যিকারে ভালোবাসে? আর জেহের তোকে কারো সাথে মিশতে দিতেও চায় না, কারো সাথে হাসতে খেলতে দিতে চায় না। তুই কারো সাথে কথা বলিস, হাসিস, এসব জেহেরের কোনোভাবেই চায় না। এটা কিভাবে ভালোবাসার লক্ষণ হয়? ও চায় তুই পুরো দুনিয়া ভুলে গিয়ে ওর সাথে থাক। দেখ ইতু, তুই একটা ভুলের মাঝে আছিস। সময় আছে, বের হয়ে আয়। ইনশিতা অসহায় চোখে তাকালো নয়নিকার দিকে। মিনমিনে আওয়াজে বলল, উনি যে অনেক বড় কষ্টে আছে নয়ন, আমাকে সেই কষ্ট হতে ওনাকে বের করতে হবে। আমি কখনোই পারবো না ওনাকে ছেড়ে যেতে। কি রে, কি বলছিস? বুঝতে পারছিস না? কিছু না। আচ্ছা চল, তোকে এক জায়গায় নিয়ে যাই। আমি যেতে পারবো না নয়ন, জেরকে একা রেখে এসেছি। তো উনি কি বাবু নাকি যে একা থাকতে পারবে না? সেটা না, আমি ওনাকে ঘুমের মাঝেই বেঁধে রেখে এসেছি। নয়নিকা কয়েক মুহূর্ত অবাক চোখে তাকিয়েছিল ইনশিতার দিকে। পর মুহূর্তেই ইনশিতার পিঠ চাপড়ে দিয়ে বলল, ব্লিপ। এই না হলে ইতু, ভালো করেছিস, এখন চল। ইনশিতা দাঁড়িয়ে বলল, কাট কাট গলায় বলল, আমি ভুল করেছি ওনাকে বেঁধে, অনেক বড় ভুল। এটা করা উচিত হয়নি আমার। আমি যাচ্ছি জেহিরের কাছে। ইনশিতা উল্টো পথে হাঁটা ধরলে নয়নিকার সামনে এসে দাঁড়ায়। কঠিন গলায় বলে, তুই কোথাও যাবি না ইতু। আর জেহেরের কাছে তো কোনো দিনই না। পাগলের কাছে গিয়ে নিজে সেধে পাগল হওয়ার দরকার কি? চল। নয়নিকা এক প্রকার জোর করে টেনে নিতে থাকলো। ইনশিতা মনে মনে কঠিন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কিছুক্ষণ আগে। সেই সিদ্ধান্ত নয়নিকাকে জানানোর সময় এসেছে। সে নয়নিকার হাত ধরে থামিয়ে দিল। নয়নিকা বিরক্তি নিয়ে তাকালো। ইনশিতা তোয়াক্কা না করে বলতে আরম্ভ করলো, আমি জেহিরকে ভালোবাসি নয়ন, উনি যেমনই হোক না কেন। আমি ভালোবেসে ফেলেছি। এতদিন বুঝতে না পারলেও কিছুক্ষণ আগে টের পেয়েছি সেটা। নয়নিকা চোখ গোল গোল করে বলল, ইতু, তুই নিজেও পাগল হয়ে গেছিস। তুই না বলেছিলি তুই মায়ার জড়িয়ে গেছিস? সেটা সেই মায়া। মায়া আর ভালোবাসা এক না। কয়েকদিন যাক, মায়া কেটে যাবে। ইনশিতা দৃঢ় গলায় বলল, আমার কাছে মায়া মনে হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে এটা মায়া না, এটা ভালোবাসা। আমি জেরকে ছেড়ে থাকতে পারবো না কোনোদিনও। আমি জানি না কখন কিভাবে ভালোবেসে ফেললাম। শুধু এইটুকু জানি জেরকে আমি ভালোবাসি। জেহের যে মানসিকভাবে অসুস্থ সেটা নিশ্চয়ই ভুলে যাসনি। কেউ অসুস্থ হলে তাকে আগে সুস্থ করা প্রয়োজন। তাই জেহেরকে মানসিকভাবে সুস্থ করার দরকার। আর সেই সুস্থতার দায়িত্ব আমার কাঁধে, কারণ আমি তার স্ত্রী।
একবার অসুস্থতার উৎসটা জানতে দে আমায়। ইনশাআল্লাহ আমি ওনাকে সুস্থ করার চেষ্টা করব। ওদের দুজনের কথোপকথনের মাঝে একটা গাড়ি চলে আসলো। এটা সেই গাড়ি যেটার সামনে নয়নিকাকে দাঁড়িয়ে কথা বলতে দেখেছিল ইনশিতা। দুজনে গাড়িটার দিকে তাকালে দরজা খুলে বের হয়ে আসলো জেবা। কেমন আছো ইতু? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? জেবা মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলল। আমিও। কথা সেরে জেবা ইনশিতাকে গাড়ির মধ্যে আসতে বলল। ইনশিতাকে না জানালে জেবা প্রশ্নবিদ্ধ চোখে তাকালো নয়নিকার দিকে। নয়নিকা তৎক্ষণাৎ বলল, ইতু নাকি তোর ভাই জেহেরকে ভালোবেসে ফেলেছে, আর সে নাকি কোনো দিন জেহেরকে ছাড়তে পারবে না। এটা শুনে জেবা শান্ত দৃষ্টিতে একবার তাকায় ইনশিতার দিকে, তারপরে গাড়িতে ঢুকে যায়। নয়নিকাকে ইশারা করে ইনশিতাকে ভেতরে ঢোকাতে। নয়নিকাও ইনশিতাকে জোর করতে লাগলো। চল না একটু। ইনশিতা বারবার করে বলতে লাগলো। তুই বুঝতে পারছিস না নয়ন, আমার এখন যেতে হবে। জের অনেক রেগে আছে বোধহয়, ছাড় তুই আমায়। এক পর্যায়ে নয়নিকা ইনশিতাকে বলল, আচ্ছা ঠিক আছে, তুই যাস, গাড়িতে ওঠ। গাড়িতে করে না হয় তোকে দিয়ে আসা হবে, এতে তাড়াতাড়ি পৌঁছাতে পারবি। ওঠ যা। ইনশিতা কয়েক মুহূর্ত ভেবে গাড়ির ব্যাক সিটে বসে পড়ল। পাশে নয়নিকাও বসলো। গাড়ি চলতে আরম্ভ করলো। ইনশিতা ড্রাইভারের সিটে জিহাদকে দেখে চমকে গেল। জিহাদ তার দিকেই তাকিয়ে আছে মুখ ভর্তি হাসি নিয়ে। ইনশিতা পাশে বসা নয়নিকাকে জিজ্ঞাসা করলে প্রত্যুত্তরে চুপ থাকে নয়নিকা। ইনশিতার ভালো লাগছে না কিছু। তার মন বলছে তাদের সকলের মধ্যে ঘাপলা আছে। জিহাদের হাসিটাও তার গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। ইনশিতা জেবাকে বলল, জেবা গাড়ি থামাতে বলো, আমি একা যেতে পারবো। জেবা মাথা হালকা ঘুরিয়ে বলল, একা একা যাওয়ার দরকার নেই, আমরা আছি তো, পৌঁছে দিয়ে আসবো। নয়নিকা ইনশিতার হাত চেপে ধরে চাপা কণ্ঠে ধমকে বলল, নাটক করিস না তো, যখন বলেছে পৌঁছে দিবে তার মানে দিবে, চুপ থাক। ইনশিতার হাত পা অকারণে কাঁপতে লাগলো। বারবার চাইছে যাতে তাকে নামিয়ে দেওয়া হোক এখানে। জানালা খুলে খানিকটা দম ছাড়লো ইনশিতা। ইনশিতা মোবাইলে দেখে নিল এখন 4:30 বাজে। যেতে যেতে তো 1-1.5 ঘন্টা লেগে যাবে। আর যেহেতু এখনো দুপুরের খাবার খায়নি, আর খাবেই বা কিভাবে? ও তো বেঁধে দিয়ে এসেছে। ভাবতে ইনশিতার মনে কষ্টরা ভিড় জমাতে লাগলো। অনেকক্ষণ গাড়ি ছুটছে, অথচ রাস্তাটা ভিন্ন। ইনশিতা জিজ্ঞেস করলো। জেবা বলে যে এটা শর্টকাট রাস্তা, এখান থেকে তাড়াতাড়ি যাওয়া যাবে। ইনশিতার এক মুহূর্তের জন্য মনে হলো সে তো ঠিকানা বলেনি, আর ওরাও তো জানতে চায়নি। পরে আবার মনে হলো ওরা হয়তো জানে জেহেরের বাগান বাড়ির ঠিকানা। সন্ধ্যা নেমে এসেছে প্রায়, আর কিছুক্ষণ পরই মাগরিবের আজান পড়বে। তখনই গাড়িটা থামে রাস্তার সাইডে। ইনশিতা ভ্রু কুঁচকে তাকালো সবার দিকে। এই জায়গাটা অচেনা তার কাছে, আর মানুষজন বলতে গেলেই খুবই কম। চারপাশে কয়েকটা বড় বড় বিল্ডিং। সকলে নেমে গেল গাড়ি থেকেই। জিহাদ গিয়ে ইনশিতার পাশের দরজা খুলে হাত বাড়িয়ে দিল। ইনশিতা দেখলো জিহাদের মুখটা হাসি হাসি। একবার হাতের দিকে তাকিয়ে ইনশিতা পাশ কাটিয়ে নেমে গেল। জিহাদ কিছুটা অপমানিত হলেও নিজেকে সামলে নিয়ে ইনশিতার হাত ধরলো। রাগে ইনশিতা জিহাদকে ধাক্কা মেরে চেঁচিয়ে বলতে লাগলো, সমস্যাটা কি আপনার? হাত ধরছেন কেন? কোনো মতি ছাড়া নিজের ভাইয়ের বউয়ের হাত ধরতে লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া কোথাকার। জিহাদ রেগে গিয়ে ইনশিতার দিকে এগিয়ে যেতে নিলে জেবা ইশারায় থামতে বলে। নয়নিকা ইনশিতাকে চোখ রাঙিয়ে বলে, বেশি বেশি করছিস তু, সামান্য হাতই তো ধরেছে, এতে রেগে যাওয়ার কি আছে? ইনশিতা চেঁচিয়েই বলতে থাকলো, রেগে যাব না তো কি, পা ধরে সালাম করবো? এনাকে আমার জাস্ট সহ্য হচ্ছে না। উনি অনুমতি ছাড়া আমার হাত ধরার সাহস পায় কিভাবে? জেবা দেখলো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রাস্তার কিছু মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে। ইনশিতাকে আরো বেশি রাগালে তাদের কাজের কাজ কিছুই হবে না। তাই পরিস্থিতি স্বাভাবিক করতে বলো, আচ্ছা জিয়াদ ভুল করেছে, ক্ষমা করে দাও, ও ভুলে এমন করেছে, এখন চলো আমাদের সাথে। ইনশিতার রাগ কমছে না। একে তো সে জেহেরকে বাধায় মনের মধ্যে অপরাধবোধ কাজ করছে, তার উপর জিহাদের হাত ধরা আর অচেনা জায়গায় নিয়ে আসা। বেঁধে রাখা রাগের লাগাম ছুটে গেল তার। তর্জনী উঁচিয়ে চিল্লিয়ে উঠল সে, কোথায় নিয়ে এসেছো তোমরা আমায়? কোথাও যাব না তোমাদের সাথে। তোমরা নিশ্চয়ই কোনো প্ল্যান করে এনেছো আমায়, তাই না? এতক্ষণে বুঝেছি আমি 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 চলে যাব জেহেরের কাছে এক্ষুনি। ইনশিতা চলে যেতে নিলে জিহাদ সামনে এসে দাঁড়ায়। ইনশিতার 2 হাত নিজের এক হাতে, আরেক হাতে ইনশিতার গাল চেপে ধরে বলে, এই মুখটাই সারাদিন জেহেরের নাম লেগে থাকে কেন? যে এত কষ্ট দেয় তার কাছে আবার ফিরে যেতে লজ্জা করে না তোর? কি এমন করলো জেহের যে তার কাছে বারবার ছুটে যাস তুই? খুব আদর করে জেহের, এমন আদর যে অন্য কারোর দিকে ফিরে তাকাতেও মন চাই না। আমিও আদর করব তোমায়, জেহেরের থেকেও শতগুণ বেশি আদর করব।
তখন তোমার সারা শরীরে। জিহাদের মুখের ভাষা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। যা শুনে ইনশিতার গা গুলানো শুরু করলো। সে চিৎকার করে বলল, চুপ করুন আপনি, অসভ্য কোথাকার। ভাইয়ের বউকে এসে বলতে লজ্জা করে না? জিহাদ অট্টহাসি হেসে বলল, ভাইয়ের বউ? সিরিয়াসলি তুমি নিজেকে জেহেরের বউ দাবি করলে? কেউই মানে না তোমাদের? কারো মানা না মানায় আমার কিছু যায় আসে না। যে এরা আমি মানলেই চলবে। ছাড়ুন আমায়, বেয়াদব কোথাকার, ছাড়ুন বলছি। একবার যখন পেয়েছি তখন আর ছাড়ি কিভাবে? আগে তো নিজের করে নিই, তারপর ছাড়াছাড়ির কথা হবে। কথাটা বলে জিহাদ খুব বিশ্রী হাসি হাসলো। ঈশিতা নিজেকে ছাড়াতে চাইলে জিহাদ আরো শক্ত করে ধরে। ঈশিতা কয়েকবার চেষ্টা করলো জিহাদের মেন পয়েন্টে হাঁটু দিয়ে লাথি মারার, তবে ব্যর্থ হলো। জিহাদ পা দিয়ে চেপে ধরে রেখেছে ঈশিতার পা। 3-4 জন মানুষ এগিয়ে আসতে লাগলে ঈশিতা সাহস পায়। সকলের কাছে সাহায্যের জন্য বলে। 2-1 জন জিহাদকে ধরতে এলে জেবা গিয়ে পুলিশের ভয় দেখায়। সকলকেই পুলিশের ভয় দেখিয়ে দূরে সরিয়ে দেয়। ঈশিতা কোনো দিয়ে কয়েকবার জিহাদের বুকে আঘাত দিয়েছে। তাতে ব্যথা পেয়ে হাত আলগা করলেও ছাড়েনি ইনশিতাকে। জিহাদ ইনশিতাকে চেপে ধরে সামনের সুউচ্চ বিল্ডিং এর দিকে এগোতে লাগে, তবে ইনশিতার এত লাফ ঝাঁপে এগিয়ে নিতে পারছে না। ইনশিতা এবার কামড় দিল জিহাদের হাতে। জিহাদ আর ধরে রাখতে পারছে না ইনশিতাকে। ইশারায় ওদেরকে ডাকে। নয়নিকার জেবাও এগিয়ে এসে শক্ত করে ইনশিতাকে চেপে ধরে। ইনশিতার খুব কান্না পাচ্ছে। এতটা অসহায় তার কোনোদিন লাগেনি। নয়নিকার দিকে করুণ চোখে তাকালেও নয়নিকা অগ্রাহ্য করে সে দৃষ্টি। ইনশিতার এবার সকলকে নিজের শত্রু মনে হতে লাগে। যেবার গলার কাছে আর নয়নিকার হাতে কনুই দিয়ে আঘাত করেও ছাড়া পায় না সে। কান্না করে দিল ইনশিতা, তবে কেউ পরোয়া করলো না। কাঁদতে কাঁদতে হেসকি উঠে গেছে তার। সবকিছু ঝাপসা ঝাপসা লাগছে। 3 জনের সাথে না পেরে শরীরের শক্তিও ধীরে ধীরে কমতে শুরু করে। নিজের কাছের মানুষকে শত্রু রূপে দেখতে পেয়ে মনের জোরটাও চলে গেছে। হাত পা অবশ্যই আসে ইনশিতার, তবু বৃথা চেষ্টা করতে থাকে ছাড়া পাওয়ার। কোথায় নিয়ে যাচ্ছে সে নিজেও জানে না। সকলে মিলে জোরাজোরি করে ঈশিতাকে নিয়ে লিফটের মধ্যে ঢুকে গেল। ঈশিতার চোখের অশ্রু আর আর্তনাদ কারো মন গলাতে পারল না। রাফিদ নিষ্পলকভাবে তাকিয়ে আছে ইনশিতার দিকে। ইনশিতা হাতে পানির বোতল নিয়ে মাথা নিচু করে কাঁদছে। থেকে থেকে কেঁপে উঠছে ইনশিতা। শীত বেশি না পড়লেও আবহাওয়াটা খুবই ঠান্ডা। রাফিদের ইচ্ছে করছে সিনেমার নায়কদের মতো জ্যাকেট খুলে ইনশিতাকে পরিয়ে দিতে, কিন্তু আফসোস সে এটা কখনোই পারবে না। ইনশিতা নিজেকে ধাতস্থ করে ঠিকভাবে উঠে বসে। পানির বোতল থেকে ঢকঢক করে পানি পান করে নেয়। পানি খেতে গিয়ে গলার দিকটাও ভিজে যায়। বোতল হাতেই আবারও ঢুকরে কেঁদে ওঠে। রাফিদ নিজেকে এতক্ষণ শান্ত রেখেছিল ইনশিতাকে সামলে ওঠার জন্য। ইনশিতার কান্নায় নিজেকে আর স্থির রাখতে পারেনি। একটু এগিয়ে ইনশিতার মাথায় হাত বুলাতে গিয়েও থেমে যায়। হাত নামিয়ে জিজ্ঞেস করে, ইতু, তাকাও আমার দিকে। ইনশিতা তাকালো না, মাথা নিচু করে কাঁদতেই থাকলো। রাফিদ আবার বলল, ইতু, তুমি যদি না বলো তাহলে কি করে বুঝবো কি হয়েছে? অনেকক্ষণ আগে থেকেই লক্ষ্য করছি তুমি কোনো কারণে প্রচণ্ড ভয় পেয়ে আছো, তাই তোমাকে সময় দিয়েছি নিজেকে সামলে ওঠো। এখন ভয় পাওয়ার কোনো কারণ নেই, জাস্ট রিল্যাক্স। ইনশিতা মাথাটা একটু উঁচু করে তাকালো রাফিদের দিকে। রাফিদ তাকিয়ে থাকতে পারল না, সে চোখ বন্ধ করে নিল। ইনশিতার 2 চোখ লাল হয়ে আছে, ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে আছে, কপালেও আঘাতের চিহ্ন। জামাটারও কিছু কিছু অংশে ছেঁড়া, যেটা ইনশিতা ওড়না দিয়ে আপাতত আড়াল করে রেখেছে। কাঁদতে কাঁদতে মুখের অবস্থা বেহাল। এমন অবস্থা দেখে রাফিদের ইচ্ছে করছে ইনশিতাকে বুকে জড়িয়ে নিতে। নিজের ইচ্ছাকে দমন করতে চোখ বন্ধ করে ফেলল রাফিদ। এই অবস্থার জন্য যদি জেহেদ দায়ী হয়ে থাকে, তবে রাফিদ সিদ্ধান্ত নিয়েছে সে ইনশিতাকে নিয়ে সোজা চলে যাবে নিজের বাড়ি। জেহেদ নিতে চাইলেও সে নিজেও একটা রক্তারক্তি কাণ্ড ঘটাবে বলে সিদ্ধান্ত নেয়। ট্যাক্সির বাতি বন্ধ করে দিতে বলল ড্রাইভারকে। বাতি বন্ধ করার একমাত্র কারণ ইনশিতা যাতে অস্বস্তি না লাগে। ইনশিতা কিছুক্ষণ বড় বড় শ্বাস নিয়ে বলার জন্য তৈরি হয়। পানির বোতলটা হাতে শক্ত করে চেপে ধরে। কিছুক্ষণ আগের মুহূর্তটা চোখের সামনে ভাসলেই তার রাগে লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করে। তখন ইনশিতাকে 3 জনে জোরাজুরি করে 7 তলায় একটি ফ্ল্যাটে নিয়ে আসে। রুমে এসে জিহাদ ইনশিতাকে ধাক্কা মেরে ফেলে দেয়, যার ফলে কপালে খানিকটা আঘাত পায় ইনশিতা। কয়েকটা ব্যাগ ইনশিতার মুখে ছুঁড়ে মেরে নয়নিকা আর জেবাকে আদেশ দেয় রেডি করিয়ে দিতে। জিহাদ বেরিয়ে গেলে নয়নিকা আর জেবা তৈরি করাতে লাগে ইনশিতাকে। ইনশিতা কিছুই বুঝতে পারছিল না। কান্নার দমকে তার গলা দিয়েও কোনো কথা বের হতে চাইছিল না। যখন দেখলো ব্যাগ থেকে বিয়ের বেনারসি আর গয়নাগাটি বের করছে,
তখনই তার মনে অজানা আশঙ্কা হানা দিতে লাগলো বারংবার। আর একটু দূরেই দেখলো 3টে বড় বড় ব্যাগে গোলাপ ফুল। ঈশিতা ভয় পেয়ে জেবা আর নয়নিকার দিকে তাকালো। তারা তখন শাড়ি আর গয়না ঠিক করতে ব্যস্ত। ঈশিতা ভয়ে দরজার কাছে দৌড়ে যেতে নিলেই জেবা আর নয়নিকা জোর করে ধরে রাখে। ঈশিতার ইচ্ছে করছিল গলায় ঝোলানো ব্যাগ থেকে মোবাইল বের করে কাউকে ফোন দিই, কিন্তু সেই সুযোগও আর পেল না। জেবা আর নয়নিকা ঈশিতার ওড়না আর জামা খোলার চেষ্টা করে শাড়ি পরানোর জন্য। ঈশিতা সাপের মতো মোচড়ামুচড়ি করার কারণে কেউই ঠিকভাবে কিছুই করতে পারল না। এভাবেই প্রায় 15 মিনিট কাটলো, তবে ঈশিতাকে ধরে রাখা ছাড়া কেউই কিছু করতে পারল না। ঈশিতা হাতের কাছে একটা গ্লাস পেয়ে নয়নিকার কপালে বাড়ি মারে। নয়নিকা এক মুহূর্তের জন্য ঈশিতাকে ছেড়ে নিজের কপাল চেপে ধরলে ঈশিতা জেবার থেকে ছাড়া পাওয়ার আপ্রাণ চেষ্টা করতে থাকে। একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের থেকে ছাড়া পাওয়াটা বেশি কষ্টের নয়। ঈশিতা জেবার চুলের গোছায় টান মারলে জেবা কুকিয়ে ওঠে ঈশিতাকে ছেড়ে দেয়। ঈশিতা জেবাকে নয়নিকার উপর সর্বশক্তি দিয়ে ধাক্কা মেরে রুম থেকে বের হয়ে যায়। রুম থেকে বের হয়ে আরেক জমের মুখোমুখি পড়ে। জিহাদ দাঁড়িয়ে আছে বলে ভুল হবে, পাহারা দিচ্ছে দরজার কাছে। ঈশিতাকে শাড়ি পরা ছাড়া বের হতে দেখে রেগে যায় সে। ঈশিতা দৌড়ে পালাতে নিলে জিহাদ ঈশিতাকে নিজের কাঁধে তুলে নেয়। ঈশিতা চড় থাপ্পড় ঘুষি দিয়েও ছাড়াতে পারে না নিজেকে। মেয়েদের সাথে শক্তি দিয়ে পারলেও জিহাদের সাথে কখনোই পেরে উঠবে না সে। বলা বাহুল্য, জেহের আর জিহাদের শক্তি খুবই কাছাকাছি। ঈশিতাকে কাঁধে তুলে লিফটের দিকে এগিয়ে যায় জিহাদ। পেছন থেকে নয়নিকা জেবা দৌড়ে আসে। নয়নিকার কপাল পেয়ে তখন রক্তের ধারা গড়িয়ে পড়ছে, তবে দৃষ্টি এমন যেন সে এক্ষুনি ঈশিতাকে একা ফেলে চিবিয়ে খেত। জেবা মাথায় হাত চেপে ধরে বলে, ওকে তো এখনো রেডি করাতে পারলাম না, কিভাবে এখন? জেবার কথা শেষ হওয়ার পূর্বেই জিহাদ থামিয়ে দিয়ে বলে, বিয়ে করার জন্য বয় আর কোণে থাকলেই যথেষ্ট, বাড়িতে কোনো সাজের প্রয়োজন নেই। আর আমার জানের যখন কোনো শাড়ি ছাড়া বিয়ে করতে ইচ্ছা করছি তখন তাই হবে। ঈশিতা চিৎকার করে কাঁদতে লাগলো। বিল্ডিংটাতেও বোধহয় বেশি মানুষ নেই। এই মুহূর্তে সে প্রার্থনা করছে জেহের যাতে ছুটে এসে তাকে বাঁচিয়ে নিক, সকলকে মেরে তক্তা করে দিক। তবে ঈশিতা যে নিজেই সেই রাস্তা বন্ধ করে দিয়েছে জেহেরকে বেঁধে, আর এমনভাবে বেঁধেছে যে কারোর সাহায্য ছাড়া সে এই বাঁধন খুলবে না। কী আশ্চর্য, যাকে বেঁধে রেখে সে পালিয়ে এসেছে এখন তাকে বাঁচাতে আসার প্রার্থনা করছে। জিহাদ লিফটে উঠে 9 তলার একটা রুমে ঢুকে যায়। রুমে ঢুকতেই ঈশিতাকে একটা চেয়ারে জোর করে বসিয়ে নিজে আরেকটা চেয়ারে বসে পড়ে। ঈশিতা 2 হাত নিজের এক হাতে নিয়ে হাঁটুতেই ঈশিতার পা চেপে ধরে আছে যাতে উঠতে না পারে। তাদের সামনেই চশমা চোখে কাজী বসে আছে। জেবা আর নয়নিকা তাদের পেছনে এসে দাঁড়ায়। জিহাদ ঈশিতাকে চাপ দিতে থাকে রেজিস্ট্রি পেপারে সাইন করার জন্য। ঈশিতা কাঁদতে কাঁদতে বলছে সে কিছুতেই সাইন করবে না। তা দেখে কাজী বলে, আমার মনে হয় কনের এই বিয়েতে মত নেই, এভাবে জোর করে তো। জিহাদ ধমকে বলল, সেটা আপনার জানার দরকার নেই। কাজী আসেন, কাজীর মতো থাকবেন। বেশি বুঝতে গেলে আপনাকে জেলের ভাত খাওয়াতে সময় লাগবে না আমায়। কাজী সাহেব চুপসে গেলেন। ঈশিতা জেহেরের সাথে ধস্তাধস্তি করে চেয়ার থেকে উঠে পড়ে। ঈশিতা নয়নিকার কাছে গিয়ে তার হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, নয়ন রে, তুই প্লিজ এসব থামা, আমাকে জেহেরের কাছে যেতে দে নয়ন, প্লিজ নয়ন। নয়নিকা কটমট করে বলে, তোর নাটক শেষ হলে সাইনটা করে দে। বিয়ে বসতে চলেছিস, কোনো ফাঁসিতে ঝুলছিস না কোনো। আমার জেহেরের সাথে বিয়ে হয়ে গিয়েছে, সব নিয়ম মেনেই বিয়ে হয়েছে, আর একটা বিয়ে করা যাবে না কোনো মতেই। আর সবচেয়ে বড় কথা, আমি জিহাদকে বিয়ে করতে পারবো না। ওনার মতো নোংরা মন মানসিকতার লোক কখনো কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। এটা শুনে জিহাদ ঈশিতার বাহু চেপে নিজের দিকে ঘুরিয়ে বলল, সেই নোংরা মন মানসিকতার লোকটাই আজ তোমার স্বামী হবে। আর জেহেরের সাথে বিয়ে কেউই মানে না। সো নিজেকে জেহেরের স্ত্রীর পরিচয় দেওয়া বন্ধ করো। জেহেরকে শুধুমাত্র ভয় পেয়ে বিয়ে করেছো তুমি, ওটা কোনো বিয়েই ছিল না। তারপর ঈশিতার হাতে কলম ধরিয়ে দিয়ে বলল, সাইনটা করো আগে। জেবা বলল, ভালোই সাইনটা করে দাও ঈশিতা। ঈশিতা কলম ছুটে মারল। জিহাদকে ধাক্কা মেরে চলে যেতে নিলেই নয়নিকা চেপে ধরে। ঈশিতা মিনতি করে বলে, তুই কেন এমন করছিস নয়ন? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, আমার বোনের মতো। তাহলে কেন তুই আমাকে এই বিয়ের জন্য জোর করছিস? আমি জেহেরের সাথে ভালো থাকবো,
তুই কি চাস না আমি ভালো থাকি? এই নয়ন, প্লিজ আমাকে রেহাই দে, আমাকে যেতে দে, সাহায্য কর রে নয়ন। বলতে বলতে ইনশিতা নয়নিকার পা ধরে ফেলে। পা ধরে বারবার মিনতি করতে লাগলো এখান থেকে নিয়ে যাওয়ার। নয়নিকা বিরক্তি নিয়ে ইনশিতাকে টেনে ওঠালো, শক্ত গলায় বলল, সাইনটা কর, তারপর নিয়ে যাব। ইনশিতা 2 হাত জোর করে রেখেছে। চোখের অশ্রু বাঁধ ভেঙে কপাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। কোনো রকম কষ্টে বলল, আমি আমি সাইন করব না, আমি জেহেরের কাছে যাব। তুই শত্রুর মতো আচরণ করছিস কেন নয়ন? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। নয়নিকা তাচ্ছিল্য কণ্ঠে বলে, আমার বালের বেস্ট ফ্রেন্ড। নয়নিকার এমন আচরণ ইনশিতার বোধগম্য হচ্ছে না। সে নয়নিকার গাল ধরে বলে, এই নয়ন, তুই পাল্টে কেন গেলি রে নয়ন? এদের হাত থেকে আমাকে বাঁচা না রে নয়ন, আমি তোর কি ক্ষতি করেছি? নয়নিকা রাগ সামলাতে না পেরে সপাটে একটা চড় মেরে দিল নয়নিকার গালে। নয়নিকার হাতে থাকা কলমের জন্য ইনশিতার ঠোঁট কেটে যায়। চড়টা এতটাই জোরে ছিল যে ইনশিতা পিছিয়ে গিয়ে পড়ল জিহাদের বুকে। ইনশিতার গালে হাত দিয়ে স্তব্ধ বনে যায়, রইল নয়নিকার দিকে। এই এই কোন নয়ন? এটা কি সেই নয়ন যে ইনশিতার কষ্টে নিজে কষ্টিত হতো? নিশ্চয় না। এই নয়ন আর আগের নয়নের মধ্যে বিস্তর ফারাক। ইনশিতাকে মাথা থেকে জিহাদ নয়নিকাকে শাসালো। লাই পেয়ে মাথায় উঠছে নাকি? ইনসিদাকে চড় মারার সাহস কোথায় পেলে? নিজের লিমিটের মধ্যে থাকো, নইলে ভালো হবে না তোমার জন্য। নয়নিকা ঘৃণা দৃষ্টিতে চোখ মুখ কুচকে তাকিয়ে আছে ইনশিতার দিকে, যেন পৃথিবীর সবচেয়ে ঘৃণ্যতম বস্তুটি এখন তার সামনে। জিহাদ ইনশিতার বাহু ধরে নিয়ে আবার চেয়ারে বসাতে চাইল। ইনশিতা এখনও নিস্তব্ধ। আচমকা সে জিহাদের হাত ছাড়া দিয়ে সরিয়ে একদলা থুতু ছুঁড়ে মারল নয়নিকার মুখে। রাগে ইনশিতার হাত পা কাঁপছে। চিল্লিয়ে বলল, তোর মতো বেস্ট ফ্রেন্ড যেন আমার শত্রুরও না হয়, এই দোয়া করি। মরিস না কেন রে তুই? তোর মতো বন্ধু তো কোবরার থেকেও বিষাক্ত। থু। আরেক দলা থুতু ছুড়ল নয়নিকাকে। ইনশিতার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে রাগে। নয়নিকা রেগে মেগে ইনশিতার দিকে তেড়ে গেলেই জিয়াদ এসে আটকায় নয়নিকাকে। আঙুল তুলে নয়নিকাকে হুমকি ধামকি দিলেও নয়নিকা ইনশিতার দিকে তাকিয়েও রাগে ফোসেনি। জেবা এসে নয়নিকাকে নিয়ে রুমের বাইরে চলে গেল। জিহাদ এগিয়ে আসে ইনশিতার দিকে। ইনশিতা তখনও ভাবছে তার বোনের মতো ফ্রেন্ডের আচরণের কারণ। জিহাদ ইনশিতাকে নিয়ে আবারও চেয়ারে বসালো। ইনশিতা উঠে পড়ে। জিহাদের রাগটাও ধীরে ধীরে লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। খুব কষ্টে সামলাচ্ছে নিজের রাগ। শান্ত কণ্ঠে বলে, সাইনটা করে দাও না জান, প্রমিস জেহেরের থেকে অনেক বেশি সুখে রাখবো আমি। ইনশিতা রাগে দিশেহারা হয়ে গেল। জিহাদকে আচমকা থাপ্পড় মেরে বলল, তোর মতো কুকুরের সাথে সুখে থাকতে চাই না আমি। এমন আরও কয়েকটা কথা বলেছিল সে। জিহাদ স্তম্ভিত হয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলো ইনশিতার দিকে। পরমুহূর্তে রাগে তার চোয়াল শক্ত হয়ে গেল। পা দিয়ে চেয়ার উল্টে ফেলে ইনশিতাকে আগের নাই করে তুলে নেয়। যেতে যেতে বলে, এই কুত্তার বাচ্চা, হিংস্র তাও তোকে আজ দেখাবো, চল তুই। ইনশিতাকে নিয়ে সেই সাত সকালে রুমে নিয়ে আসে। খাটের মাঝে চেপে ধরে ফুলের ব্যাগ থেকে ফুল ছড়াতে লাগে খাটে। জেবা আর নয়নিকা পেছন পেছন আসে। জেবা বলে, বিয়েটা হয়েছে। জিহাদ দাঁত কিরমির করে বলে, হয়নি, তবে এমন আমি যা করবো তাতে বিয়ে না করে আর উপায় নেই। সকলেই বুঝে গেছে ইনশিতার সাথে এখন কি ঘটবে। জেবা খানিকটা চিন্তিত মুখে বলে, বার্ড ভাই বিয়ে না করে এখন এসব করার কি দরকার? বিয়েটা করে না আগে, তারপর না হয়। জিহাদ বিরক্তি নিয়ে বলে, একই তো বিয়ের পর যা করবো তা বিয়ের আগেই করে ফেলি, বেটা তো হচ্ছে আমাদের। কিন্তু তুই প্লিজ এখন ঘুম থেকে বের হ, যা। নয়নিকা জেবাকে টেনে নিয়ে নিয়ে আসে। বেরিয়ে আসার সময়ও ইশিতা ব্যাকুল দৃষ্টিতে ওদের থেকে সাহায্য চাইছিল, কিন্তু কেউই ফিরে তাকায়নি। নয়নিকা তো চায়নি ইশিতাকে ক্ষত বিক্ষত করে দিক জিহাদ। নয়নিকা আর জেবা বেরিয়ে আসলে জিহাদ রুমের দরজা আটকে দেয়। জিহাদ ইনশিতাকে এমনভাবে চেপে ধরেছিল যে ইনশিতা ব্যথা পেয়ে পেটে হাত দিয়ে আছে। সাহায্যের জন্য একমাত্র আল্লাহকে ডাকা ছাড়া আর কিছুই করার নেই। জিহাদ ইনশিতাকে খাট থেকে উঠিয়ে নিজের এক হাতে পেঁচিয়ে ধরে আরেক হাতে ফুলের পাপড়ি ছেড়ায় শুভ্র বিছানায়। মুখে তার বিদঘুটে হাসি। ইনশিতা কাঁদতে কাঁদতে জিহাদের হাত জড়িয়ে বসে পড়ল। আমাকে প্লিজ ছেড়ে দিন জিহাদ, আমার এত বড় সর্বনাশ করবেন না আপনি, প্লিজ।
জিহাদের হাঁটুতে মাথা ঠেকিয়ে পা জড়িয়ে ধরে ইনশিতা। ইনশিতার চুলের মুঠি ধরে উঠে দাঁড় করিয়ে দেয় জিহাদ। তখন বলেছিলাম না সাইন করে দিতে, দিসনি। আর এখন যা করবো তাতে নিজে নিজে তুই সেন্ড করবি আমাকে। খুব বলা তাই না? দেখ আজ এই কুবা তোর কি অবস্থা করে। ইনশিতাকে ধাক্কা মেরে খাটে ছুড়ে দেয় জিহাদ। নিজের শার্ট খুলে মেঝেতে ফেলে ইনশিতার পা ধরে নিজের কাছে টেনে আনে। ওড়না খোলার চেষ্টা করে সে। ইনশিতা বাক্যশূন্য হয়ে গিয়েছিল সেই মুহূর্তে। এমন পরিস্থিতিতে ঠিক কী করতে হয় এই মুহূর্তে তার মাথায় আসছে না। এদিকে ইনশিতার উপর প্রায় ঝাঁপিয়েই পড়েছে জিহাদ। জামার কিছু অংশও ছিঁড়ে ফেলল সে। ইনশিতা বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে আগে নিজের মাথা ঠান্ডা করে নেয়। এই মুহূর্তে কান্নাকাটি করে কোনো লাভ নেই, তার চেয়ে ঝোপ বুঝে কোপ মারতে হবে। ইনশিতা ধস্তাধস্তি না করে শান্ত হয়ে যায়। ইনশিতাকে শান্ত হতে দেখে জিহাদ নিজেও খানিকটা আলগা করে ধরে রাখে ইনশিতাকে। ওড়না ছুঁড়ে যে জামায় হাত দেবে অমনি মেন পয়েন্টে লাথি মেরে দেয় ইনশিতা। খুব জোরে না লাগলেও ততটাও আসতে লাগেনি, ব্যথা পেয়ে ছেড়ে দেওয়ার মতোই লেগেছে। জিহাদ ইনশিতাকে ছেড়ে ব্যথা পেয়ে চোখ মুখ কুঁচকে সরে যায়। তখনই ইনশিতা উঠে সর্বশক্তি দিয়ে খাট থেকে ফেলে দেয়। দৌড়ে দরজার কাছে আসতে গিয়ে কিছু একটার সাথে লেগে তার পা আটকে যায়। তড়িঘড়ি করে দরজা খুলে লিফটের দিকে দৌড় মারে ইনশিতা। ঘটনাটা এত দ্রুতই ঘটেছিল যে নয়নিকা জেবা ইনশিতাকে ধরার সময়ও পায়নি। সিঁড়িতে নামলে দেরি হবে তাই ইনশিতা লিফটেই বেছে নিল। লিফটটা বন্ধ হতেও যেন দেরি লাগছে। বিপদের সময় সব কিছুতেই কেন যে দেরি হয়। উফ! ততক্ষণে জিহাদ নিজেও রুম থেকে বেরিয়ে এসেছে। তিনজনে দৌড়ে লিফটের দিকে আসছে ইনশিতাকে ধরার জন্য। ইনশিতা ভাবছে কোনো রকমে যদি কেউ তাকে আজ ধরে নেয় তাহলে তার আর নিস্তার নেই। জিহাদ প্রায় লিফটের কাছাকাছি এসে গেছে। ইনশিতা তখন দোয়া করছে লিফট বন্ধ হওয়ার। জিহাদ যেই লিফটে ঢুকতে নেবে সেই মুহূর্তেই লিফটের দরজা বন্ধ হয়ে গেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে ইনশিতা লিফট ঘেঁষে বসে পড়ে, যেন সে এই মুহূর্তে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে। নিচে নেমে কোনো দিক যাবে ভেবে পায় না সে। এই রাস্তাটা সম্পূর্ণ অচেনা, তার উপর সন্ধ্যা নেমে গেছে। নিয়নের আলোতে ইনশিতা খানিকটা এগিয়ে এলে নয়নিকা জেবা আর জিহানদের আওয়াজ শুনতে পায়। তার মানে তারা চলে এসেছে। এইখানে গাছগাছালিও নেই যে লুকাবে। রাস্তায় দৌড়ালেও জিহাদ ধরে ফেলবে। গাড়ি থামানোর চেষ্টা করলো সে, তবে একটাও থামলো না। তার গলা আর কোমর মিলে ঝুলছে ছোট্ট ব্যাগটা। এই মতো যে কাউকে ফোন করলেও পাবে না সেটা সে বুঝতে পারছে। অদূরে কিছু গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পা ছুটল সেদিকটায়। ইনশিতা গিয়ে একটা গাড়ির পেছনে লুকালো। ইতিমধ্যে জিহাদ, জেবা আর নয়নিকা রাস্তায় এসে পড়েছে। জিহাদ খালি গায়ে দৌড়ে এসেছে। রাগে হাত মুষ্টিবদ্ধ করে ইনশিতাকে খুঁজতে লাগে। এখন যদি ইনশিতাকে পেয়ে যায় সে, তাহলে পৃথিবী উল্টে গেলেও কোনোভাবেই ছাড়বে না। এমন অবস্থা করবে যে মানুষকে নিজের চেহারাও দেখাতে লজ্জা পাবে ইনশিতা। চারদিক তাকিয়ে খুঁজছে তারা ইনশিতাকে। ইনশিতার লুকানো গাড়ির কাছেই জিহাদ দাঁড়ানো। একটু পেছন ফেলেই ইনশিতাকে দেখতে পাবে সে। ইনশিতা দু হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল যাতে কান্নার আওয়াজ জিহাদ না পায়। রাগে ফুঁসতে ফুঁসতে জিহাদ তখন হুমকি দিচ্ছিল ইনশিতাকে, কারণ সে জানে ইনশিতা আশেপাশেই লুকিয়ে আছে। তখনই একটা ট্যাক্সি ওই রাস্তা দিয়ে যায়। জিহাদ তখন আশেপাশে খুঁজতে ব্যস্ত, আর নয়নিকা আর জেবা বিল্ডিংয়ের আশেপাশে খুঁজতে লাগে। ট্যাক্সির মধ্যে বসা রাফিদ দেখতে পেল নয়নিকাকে। সে তার বাবার সাথে একটু আগেই হসপিটাল থেকে চেক আপ করে ফিরল। বাবা একটা কাজে গিয়ে তাকে ট্যাক্সিতে উঠিয়ে দিল। নয়নিকাকে এই ভরসন্ধ্যায় হঠাৎ দেখে রাফিদ গাড়ি থামাতে বলে। তার পা এখনও ঠিক হয়নি, তবুও একটু একটু হাঁটতে পারে। নয়নিকাকে যেই ডাক দেবে তখন তার চোখ পড়ে একটা কালো গাড়ির পেছনে হলুদ জামা পরিত চেনা কাউকে, যে কিনা মুখ চেপে বসে আছে। ড্রাইভারকে সেই কালো গাড়ির কাছে এগিয়ে যেতে বলে। সেখানে গিয়ে থামলে রাফিদ দরজা খুলে দেয়। ইনশিতার চোখ পড়ে তখন রাফিদের ওপর। প্রাণ ফিরে পায় যেন সে। হুড়মুড় করে ট্যাক্সির মধ্যে ঢুকে পড়ে। ইনশিতার বিবস্ত্র অবস্থা দেখে রাফিদ কিছু বলতে যাবে ইনশিতা ইশারায় চুপ করতে বলে আর ড্রাইভারকে গাড়ি চালাতে বলে। আশেপাশে এমন অনেক গাড়ি যাতায়াত করছে, তাই তাদের তিনজনের কেউই বিশেষ খেয়াল করেনি ট্যাক্সিটাকে। গাড়ি চলতে শুরু করলে রাফিদ লাইট অন করতে বলে। বিস্মিত চোখে বলে, তোমার এই অবস্থা কেন ইতু? আর নয়নিকাকে দেখলাম, ওকে কি নিয়ে আসলি না কেন? কি হয়েছে? ইনশিতা তখন থেকে কাঁদতে লাগে। রাফিদ পানির বোতল এগিয়ে দিয়ে নিজেকে সামলানোর সময় দেয় ইনশিতাকে। সব শুনে রাফিদের ইচ্ছে করছে নয়নিকাকে টুকরো করে রাস্তার কুকুরকে খাওয়াতে। রাগে মাথা ফেটে যাচ্ছে তার। ছি,
ইনশিতা নয়নিকাকে নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করত। আর সেই নয়নিকায় যে ইনশিতার পিঠে ছুরি মারবে সেটা কে জানতো? রাফিদের হাত পা আজ ঠিক থাকলে সে নিশ্চিত নয়নিকাকে তার অবস্থান বুঝিয়ে দিত। ইনশিতা তখনও সেই মুহূর্তে ধাক্কা সামলে উঠতে পারেনি। তার হাত পা মৃগী রোগীর মতো কাঁপছে ভয়ে, গলা ব্যথা হয়ে গেছে তার। রাফিদ ইনশিতাকে আর এই পরিস্থিতি নিয়ে একটা প্রশ্ন করলো না, কথা ঘোরানোর জন্য বলে, তুমি কি সত্যি জেহেরকে ভালোবাসো? শত কষ্টের মতো ইনশিতার ঠোঁটে মৃদু হাসি ফুটে ওঠে, যা দেখে উত্তর পেয়ে যায় রাফিদ। তার কষ্ট হতে লাগে, কিন্তু সেটা অপ্রকাশিতই রাখে। ইনশিতা আপন মনে বলে, কখন কিভাবে জেহেরকে যে ভালোবেসে ফেললাম নিজেই জানি না। ভালোবাসা কখনোই বলে কয়ে আসে না, হুট করে হয়ে যায়। আমার এক্ষেত্রে বোধহয় তাই হয়েছে। রাফিদ চোখ গেলে লম্বা একটা শ্বাস নিয়ে নিজের কষ্ট দমন করে। নিজের ভালোবাসার মানুষের মুখে তার ভালোবাসার মানুষের কথা শোনা বোধহয় সবচেয়ে বড় কষ্টের বিষয়। রাফিদ আর চোখে তাকালো ইনশিতার দিকে। সে পারলে জেহিরের নামে সেদিন কেসটা করতে পারত, তবে জেহির তাকে হুমকি দিয়েছিল তার পরিবারের ক্ষতি করার। তাই রাফিদ সেদিন পুলিশকে মিথ্যে বলেছিল যে ঝামেলায় জড়িয়ে তার এই অবস্থা হয়েছে। দীর্ঘশ্বাস ফেলল রাফিদ। তবে তার এটা ভেবেই বেশি রাগ লাগছে, জিহাদ কিভাবে এমন একটা নোংরা কাজ করতে পারল। নিজের বোন আর ইনশিতার ফ্রেন্ডের সাহায্যে এত বড় একটা অন্যায় করতে একবারও বিবেকে বাঁধল না। যেবার সম্পর্কে এবার ঘৃণা ছাড়া আর কিছুই জন্মালো না রাফিদের মনে। মনুষ্যত্বহীন মানুষ সবগুলো। রাফিদ সুযোগ পেলেও এখন আর এমনটা করবে না। সে চাই ইনশিতা খুশি থাকুক। ভালোবাসার মানুষটি ভালো থাকলেও সেও ভালো থাকবে। সবসময় যে কাছে থেকেই ভালোবাসা চাই, কে বলল? দূর থেকেই ভালোবেসে যাবে নিজের ভালোবাসাকে। জঙ্গলের রাস্তায় পৌঁছাতেই ইনশিতা ট্যাক্সিটা এখানে থামাতে বলল। এখান থেকে হেঁটে গেলে 10 মিনিটে পৌঁছে যাবে সে। কিন্তু রাফিদ তাকে একা ছাড়তে নারাজ। পথপথে আবার কোনো বিপদ হোক সেটা যে চায় না। ইনশিতা রাফিদকে বোঝাতে চাইল যে যদি কোনোভাবে জানে যে রাফিদ তাকে সঙ্গে নিয়ে এসেছে, তাহলে রাফিদকে আর ছাড়ছে না। রাফিদ চাইলো সে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে তারপরই আসবে। রাফিদের হাত পায়ের অবস্থা ভেবে ইনশিতা বাধা দিতে চাইল, তবে রাফিদও শুনল না কোনো কথা। খুঁড়িয়ে খুঁড়িয়ে ইনশিতাকে গেট পর্যন্ত এগিয়ে দিল। পুরো বাড়িটাই এখন অন্ধকার ঘিরে রয়েছে। সামনে যে একটা ঘর আছে সেটা বুঝবার উপায় নেই। রাফিদকে অসংখ্য ধন্যবাদ দেয় ইনশিতা। বিদায় দিয়ে ইনশিতা ফ্ল্যাশ অন করে গেট বন্ধ করে ধীর পায়ে এগোলে ঘরের দিকে। খুশি আর ভয়ের সংমিশ্রণে হাবুডুবু খাচ্ছে ইনশিতা। জেরকে আজ তার ভালোবাসার কথা বলবে সেই খুশি, আর আজকে জেহের ঠিক কেমন প্রতিক্রিয়া দেখাবে সেই ভয়। জের নিশ্চয়ই ছেড়ে দেবে না আজ। এটা সত্যি যে ইনশিতার মনে খুশির থেকে ভয়টাই বেশি জেঁকে ধরেছে। কয়েকটা শুকনো ঢোক গিলে দরজা খুলল সে। ঘুটঘুটে অন্ধকারে মনে হচ্ছে একটা ভূতের বাড়ি। এই এতটাক্ষণ জের কিভাবে যে ছিল ভাবতে ইনশিতার শরীরে ভয়ের শীতল স্রোত বয়ে যায়। দরজা আটকে রুমের দিকটায় পা বাড়ালেই সে শুনতে পায় ভয়ঙ্কর সেই হিম করা সুর, যেটা একবার নয়নিকাদের পুরনো বাড়িতে জেহের বাজিয়েছিল। যেই ভয়ানক সুরে ইনশিতা প্যানিক হয়ে গিয়েছিল। হারমোনিকার অদ্ভুত ভয়ানক সুর। ইনশিতা কান চেপে ধরল। সে এমনিতেই এমন সুর শুনতে পারে না। তার উপর মোবাইলটা পড়ে বন্ধ হয়ে ফ্ল্যাশ অন হয়ে গিয়েছে। অন্ধকার ছাড়া চোখে আর কিছুই দেখছে না সে। ভয়ে ইনশিতার শ্বাস উঠে গেল যেন। হরর মুভিগুলোর হাড় হিম করা সুরের থেকেও বোধহয় জেহেরের এই সুরটা অত্যাধিক ভয়ানক। আন্দাজ করে হাতড়ে হাতে ইনশিতা রুমের দরজায় এসে দাঁড়ায়। সুরটা আরও গাঢ় হয়ে এলো ততক্ষণে। ইনশিতা বলতে চাইল জেহেরকে এই আওয়াজ বন্ধ করতে, কিন্তু বলতে পারল না। ইনশিতা দরজা ধরে বসে রইল। ভেতর বাইরে কিছুই দেখা যাচ্ছে না, তবে সে শিওর সে জেহেরের রুমের সামনে। কান চেপে চিৎকার করতে চাইল ইনশিতা। সুরটা যেন কানের পর্দা ভেদ করে মস্তিষ্ক ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ইনশিতার চাপা কণ্ঠ শোনা গেল, জেহের বন্ধ করুন, আমি আর নিতে পারছি না এই সুর। তবে সেই ক্ষীণ কণ্ঠ হারমোনিকার আওয়াজে চাপা পড়ে গেল। প্রায় মিনিট খানিক পর সুরটা আচমকা থেমে গেল। থামতে ইনশিতার কান্না শোনা গেল। নিস্তব্ধ পরিবেশের মাঝে ইনশিতার ক্ষীণ কণ্ঠের কান্নাকেও বিশাল আওয়াজ মনে হয় যেন। ইনশিতা কিছুক্ষণ থম মেরে বসে রইল। এখন শুধু সাপের মতো ফোঁস আওয়াজ আসছে। ইনশিতা দরজা ধরে দাঁড়িয়ে ধীর পায়ে এগিয়ে যায় ভেতরে। হাত দিয়ে ধরে ধরে সুইচ খুঁজতে থাকে। কোথায় সুইচ সে নিজেও এখন ঠাউর করতে পারছে না। আচমকা তার হাত টেনে ধরে নিজের বুকের উপর ফেলে জেহের। ইনশিতা ভয় পেয়ে জেহেরকে জড়িয়ে ধরে। জেহেরের বড় বড় নিঃশ্বাসের উষ্ণ বাতাস ছড়িয়ে পড়ছে ইনশিতার সারা মুখে। ইনশিতা জেহেরকে কিছু বলার জন্য মুখ খুলবে, তখন সে সুর আবারও ভেসে আসে, একদম কানের কাছে এবার।
দু হাত দিয়ে কান চেপেও যেন আওয়াজ থামাতে পারছে না ইনশিতা। এদিকে উঠেও দাঁড়াতে পারছে না, কারণ যে নিজের দু পা দিয়ে শক্ত করে ইনশিতার পা চেপে আছে। ইনশিতার মাথা ধরে যাচ্ছে সেই সুরে। জেহেরের বুকে শক্ত করে মুখ বুজে কাঁদছে সে। আজ সারাদিন তার উপর এত ধকল গিয়েছে যে শরীরের সমস্ত শক্তি ক্ষয় হয়ে আসছে ধীরে ধীরে। সে ভয়ানক সুর আর কানে বাজলো না তার। জেহের হারমোনিকার ছিটকে ফেলে ইনশিতার চুলে মুখ ডুবিয়ে দিল। অস্পষ্ট কিছু বলল সে, তবে ইনশিতা বুঝতে পারল না। টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিল জেহের। ইনশিতা দেখলো শান্ত অথচ লাল চোখ নিয়ে হিংস্র দৃষ্টিতে চেয়ে আছে জেহের তার দিকে। জেহের বাহু ধরে উঠে হাতের বাঁধন খুলে দিতে চাই লাগলো ইনশিতা। দেখলো জেহেরের হাতের কবজি পর্যন্ত রক্ত জমাট বেঁধে লাল হয়ে আছে। নিজেকে নিজে ধিক্কার জানালো ইনশিতা। জেহের এখনো একই দৃষ্টিতে চেয়ে আছে। ইনশিতা তোয়াক্কা করলো না। তার মনে হলো সে এক্ষুনি হয়তো মাথা ঘুরে পড়ে যাবে, তাই দ্রুত উঠে গিয়ে বাথরুমে ঢুকে পড়ল। আপাতত একটা লম্বা শাওয়ার নিলে নিজেকে বড্ড ফ্রেশ লাগবে, তারপর জেহেরের হিংস্রতামি সহ্য করা যাবে। টুপটুপ করে রক্ত ঝরছে ফ্লোরে, হাতের কাছে কোনো অয়েনমেন্টও নেই। ইনশিতা উঠে দাঁড়িয়ে ব্যালকনির দরজায় দাঁড়ালো। সে নিজেও বুঝতে পারছে না এই মুহূর্তে ঠিক কী হচ্ছে, তবুও অজস্র ভয় আর সীমাহীন চিন্তা নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যালকনিতে দাঁড়ানো মানুষটির দিকে কয়েক পলক চেয়ে নির্বিকার দৃষ্টিতে হাতের দিকে একবার তাকালো। খুব সাবধানে পা ফেলে ওয়াশরুমে গিয়ে হাতের রক্ত মুখ ধুয়ে বের হলো। ব্যথায় হাতের শিরা উপশিরা চিলিক দিয়ে উঠছে, তবুও টু শব্দটি না করার আপ্রাণ চেষ্টায় আছে সে। ডয়ারে ফার্স্ট এড বক্স খুঁজেছে কিন্তু পায়নি, তাই কাপড়ের ছোট টুকরো ক্ষতস্থানে ভালোভাবে বেঁধে নিল। লম্বা কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। আসলে ইনশিতা নিজেকে বাইরে থেকে যতটা স্বাভাবিক দেখাচ্ছে ততটা নয়। তার মনে পৃথিবী তোলপাড় করে দেওয়া অশান্ত ঝড় বইছে, কিন্তু তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে না। এই বাড়িতে আর কেউই নেই, সে আর জেহের। জেহেরের এমন অবস্থায় সে নিজেও যদি অশান্ত হয়ে পড়ে তাহলে জেহেরকে সামলাবে কে? তাই নিজেকে শান্ত রাখার প্রয়াস চালাচ্ছে। রুমের ভাঙা কাচের টুকরোগুলো নিঃশব্দে পরিষ্কার করতে লাগলো ইনশিতা। মনে মনে ডিসিশন নিয়েছে যে জেহের যেই রুমে থাকবে সেই রুমে কাচের জিনিস একদমই রাখবে না। কাচের জিনিস পরিষ্কার করতে কষ্ট ভীষণ। বিনে ফেলতে গিয়েই হুঙ্কারে কেঁপে ওঠে ইনশিতা। ব্যালকনিতে এসে দাঁড়ায়, মৃদু আওয়াজে জেহেরকে ডেকে ওঠে, তবে জেহের সাড়া দেয় না। সে মাথা চেপে ধরে বারবার এপাশ ওপাশ হাঁটছে আর কিছুক্ষণ পর পর হুঙ্কার ছাড়ছে। ইনশিতা কাছে এলে সে ধাক্কা মেরে ফেলে দেয় কিংবা গলা চেপে ধরে, তাই ইনশিতা কাছে যাওয়ার সাহস পায় না। ইনশিতা যখন জেহেরের অবাধ্য হয় তখন জেহের রুমের অবস্থা বেহাল করলেও তাকে তেমন কিছুই করে না। অথচ আজ জেহেরের আচরণ দেখে ইনশিতা নিজেই হতবাক। জেহেরকে দেখে বোঝা যাচ্ছে তার মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে, রক্তলাল চোখ ঝিমিয়ে পড়ছে, বড় বড় শ্বাস ফেলে গর্জে উঠছে। ইনশিতা তখন গোসল করে বের হলে দেখে জেহের খাটের সাথে হেলান দিয়ে নিচে বসা, পুরো ফ্লোরময় কাছে ছড়াছড়ি। এক দৃষ্টিতে জেহের তাকিয়েছিল ইনশিতার দিকে, যেন সেই লাল চোখ দ্বারাই গিলে খাবে ইনশিতাকে। ইনশিতা জানে না তার কপালে কি আছে, তবুও ভাবলো আজকে যেভাবেই হোক জেহেরকে সামলে নেবে, তাই জেহেরের কাছে এগিয়ে এলো। তার চলার সাথেও জেহেরের নজর তার দিকে নিবদ্ধ ছিল। ফোঁস করে নিঃশ্বাস নিচ্ছে সে। সাদা শার্টের ওপরে সব বোতাম খোলা, তার মধ্যে থেকে লোমহীন ফর্সা বুক উঁকি দিচ্ছে। ইনশিতা জেহেরের হাত থেকে কাচের ভাঙা গ্লাসটা সরিয়ে নিতে চাইলেই আচমকা ইনশিতার হাত টেনে নিয়ে বড় একটা পোঁচ মেরে দেয়। ইনশিতা চিৎকার দিয়ে উঠলে জেহের পৈশাচিক আনন্দ পায়, যেন এই কাজটি সবচেয়ে মজার কাজের একটা। ইনশিতা উঠতে নিলেই হাত চেপে নিজের কোলে বসিয়ে নেয়। ইনশিতা তখন চোখের জল ফেলতে ব্যস্ত। জেহের নিজের তর্জনী দিয়ে ইনশিতার গাল আলতো স্পর্শ করতে থাকে। হুট করে গাল চেপে ধরে নিজের দিকে ফিরিয়ে হিসিয়ে বলে, আমার কথার নড়চড় যে করে তাকে আমি দুনিয়াতে থাকতে দেই না, আর সেখানে তুমি আমার স্ত্রী হয়ে আমাকে ধোকা দিয়ে পালিয়ে যাও। গুড বলে ক্লান্ত চোখে বাঁকা ঠোঁটে হাসল জেহের। এরপর গম্ভীর স্বরে বলল, কারো বুকের পাটা নাই যে এই জেহেরকে বেঁধে তাকে ফাঁকে দেবে, আর এই বুকে প্রচুর সাহস। জেহের ইনশিতার গাল ছেড়ে দুই বাহু আলতো চেপে ধরল। জেহেরের ওয়াইফ হিসেবে ইউ আর দ্য পারফেক্ট লেডি। আমাকে বশ করার, আমাকে বেঁধে রাখার, আমার চোখকে ফাঁকি দেওয়ার সব গুণ আছে তোমার মধ্যে। তাও আমি তোমাকে কিছু করতে পারি না, কেন জানো? বিকজ আই লাভ ইউ। আমার ভালোবাসাকে কষ্ট দিলে তো আমি নিজেই কষ্ট পাবো, কিন্তু তুমি যখন আমাকে কষ্ট দাও
তুমি নিজে তখন কষ্ট পাও রোজ? পাও না। এই যে আমাকে সারাটা দিন বেঁধে নিজে ঠিকই বেরিয়ে এসেছো, ফুর্তি করে এসেছো। কথাটা বলেই হঠাৎ চোয়াল শক্ত হয়ে গেল তার। চোখ মুখ শক্ত করে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে ইনশিতাকে জোরে চেপে ধরে বলল, ওয়েট এ মিনিট, ফুর্তি করে এসেছো? কার সাথে? সে বাস্টার্ড কে? 1 মিনিট চুপ থেকে কড়া স্বরে বলল, রাফিদ, তাই না? তোমার প্রাক্তন আশিক রাফিদ। ওকে দুনিয়া থেকে সরাবার ব্যবস্থা করছি, ওয়েট। বলে ইনশিত থেকে সরিয়ে নিজে উঠে দাঁড়ালো। টলমল করছে তার পা, যেন এক্ষুনি পড়ে যাবে। ইনশিতা নিজের ব্যথা ভুলে দ্রুত জেহেরকে ধরলো, ভাঙা ভাঙা গলায় বলল, আমি কারোর সাথে ফুর্তি করতে আসিনি জেহের, আমি শুধু বাড়ি গিয়েছিলাম। বিশ্বাস করুন, আমাকে ক্ষমা করুন জেহের, আমি আপনাকে আর কখনো ফাঁকি দিব না, আপনার সব কথা শুনবো। এখন আপনি একটু শান্ত হয়ে বসুন জেহের। জেহের কঠিন দৃষ্টিপাত করলো ইনশিতার দিকে। ইনশিতা কিছুটা নিভলো, হাত ছেড়ে দিল জেহেরের। জেহের গর্জে উঠে বলল, সব সময় তো এই কথাই বলো, আপনার সব কথা শুনবো জেহের, অথচ কোনোদিন শুনেছো আমার কথা? নিজ ইচ্ছে মতো তো ঘুরে বেড়াও, আজ আবার নিজের হাজবেন্ডকে বেঁধে রেখে আশিকের সাথে দেখা করতে গিয়েছো। আর যাতে সেই আশিকের কাছে যেতে না পারো সেই ব্যবস্থা করব। তোমাকে কিছু করব না, বাট তোমার আশিককে কি করি জানি না, ছাড়বো না আমি। টলতে টলতে জেহের রুমের বাইরে বের হলো। ইনশিতা শব্দ করে খাটে বসে পড়লো, মুখ ঢেকে কাঁদতে লাগলো। সে তো সবসময় জেহেরের কথা মানে, আজ মাত্র অবাধ্য হয়েছে। আজকে সেই নোংরা ঘটনাটা সে ইচ্ছে করে চেপে গেছে জেহেরের কাছে। জেহের জানলে নিজের আপন ভাই বোনকে মেরে ফেলতে দ্বিধাবোধ করবে না। আর সেখানে রাফিদের কারণে সে বেঁচে গেছে, সেখানে রাফিদকেই জেহের মারতে যাচ্ছে। ইনশিতা দ্রুত উঠে দাঁড়ালো। না, সে কখনোই এমনটা হতে দেবে না। জেহেরকে থামাতে হবে। দৌড়ে রুমের বাইরে আসতে দেখলো জেহের রান্নাঘর থেকে ছুরি হাতে দরজার দিকে যাচ্ছে। জেহের পেছন থেকে জড়িয়ে ধরে থামায় ইনশিতাকে, কান্না জড়িত কণ্ঠে বলে, আপনি রাফিদকে খোঁজ করবেন না জেহের, আপনি যদি এমন করে থাকেন তাহলে আমি আপনার সাথে কথা বলে বন্ধ করে দেব। জেহের কানে নিল না সেই কথা, দরজা খুলে হাঁটতে লাগলো গেটের দিকে। ইনশিতা চিৎকার করে জেহেরকে থামতে বলল, কিন্তু থামার নাম নেই জেহেরের। আচমকা জেহের ছুরি ফেলে মাথা চেপে ধরলো, হাঁটু গেড়ে বসে পড়লো মাটিতে। ইনশিতা জেহেরের কাছে দৌড়ে গিয়ে বলতে লাগলো, জেহের প্লিজ ঘরে চলুন। জেহের ইনশিতার হাত জড়িয়ে ধরে নিজের মাথায় রাখলো। হঠাৎ আর্তনাদের মতো করে বলল, আমার মাথা খুব যন্ত্রণা করছে রোজ, খুব ব্যথা করছে, একটু মেসেজ করে দাও তো। মাথাটা মনে হচ্ছে কেটে ফেলে দেই একদম। আসছো? ইনশিতা কান্না থামিয়ে অবাক হয়ে রইল। হঠাৎ কি হলো জেহেরের? এমন করছে কেন? কি হয়েছে আপনার? জেহের করুণ চোখে তাকালো। ইনশিতার বুকটা ধোক করে উঠল। সহ্য করতে পারছি না রোজ, মাথা। উফ। জেহের মাথা শক্ত করে চেপে ধরলো। ইনশিতা তাড়াতাড়ি জেহেরকে উঠিয়ে ঘরে নিয়ে আসতে লাগলো। ইনশিতা ভাবলো জেহের আজ সারাদিন কিচ্ছু খায়নি, আর জেহের না খেয়ে থাকতে পারে না, তাই হয়তো যন্ত্রণা করছে। সোফায় বসিয়ে দিয়ে বলল, আপনি বসুন, আমি এক্ষুনি আপনার জন্য কিছু বানিয়ে আনছি। ইনশিতা চলে যেতে নিলে জেহের হাত ধরে আটকায়, ক্ষীণ কণ্ঠে বলে, কোথাও যেও না, আমার কাছে বসো, একটু মেসেজ করে দাও রোজ প্লিজ। ইনশিতার কষ্ট হতে লাগলো। আজ তার জন্য সবটা হয়েছে। জেহেরের সামনে বসে মাথায় হাত বুলিয়ে বলে, একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য এক্ষুনি খাবার আনছি। হাত ছাড়িয়ে ইনশিতা রান্নাঘরে চলে গেল। চিন্তায় পড়ে গেল কি বানাবে সে। যে লাঞ্চ কিংবা ডিনারে অর্ডারকৃত খাবার খায়, অফিসে গেলে সেখানে লাঞ্চ করে সেখান থেকেই খেয়ে নিজের ডিনার নিয়ে এলে ফ্রিজে রাখে। কেমন সেদ্ধ সেদ্ধ খাবার সেসব। ইনশিতা সেসব বানাতে পারে না। এখন কি করবে ভাবতে ভাবতে 1 গ্লাস গরম দুধ বানিয়ে আনলো। জেহেরের সামনে গ্লাস এগিয়ে দিতে জেহের হুট করে গ্লাসটা ছুঁড়ে মারল। ফর্সা হয় পুরো মুখ লাল বর্ণ, আর চোখ দুটো অসম্ভব লাল। জেহেরের হঠাৎ এমন আচরণের কারণ খুঁজে পেল না সে। একটু আগেই না অন্যরকম ছিল, তাহলে এখন? জেহেরের মাথায় হাত দিয়ে বলতে লাগলো, কি হয়েছে জেহের, দুধটা ফেলে দিলেন কেন? জেহের গড়গড় শব্দ করছে, ভয়ানক লাগছে ইনশিতার কাছে। জেহের ইনশিতাকে ধাক্কা দিয়ে হঠাৎ ফেলে দিল। ব্যথা না পেলেও অবাক হলো ইনশিতা। জেহের মাথা চেপে ধরে আর্তনাদ করতে লাগলো। ইনশিতার কাছে জেহেরের আজকের আচরণটা খুবই অস্বাভাবিক ঠেকলো। জেহের কখনো তার ওপর রেগে গেলে অন্তত এমনটা করে না, তাহলে আজকেই হঠাৎ এমন অস্বাভাবিক লাগছে কেন জেহেরকে? জেহের তখন একবার রুমে ব্যালকনিতে মাথা চেপে গর্জন করতে শুরু করলো। চোখ মুখ দেখে বুঝতে পারছে ইনশিতা যে জেহেরের খুব কষ্ট হচ্ছে। ইনশিতা নিজেকে শান্ত রাখলো। আজকে তার উপর যেই ধকল গেছে তাতে তার সারাদিন বিশ্রাম নেওয়ার কথা।
অথচ হচ্ছে তার ঠিক উল্টো। হঠাৎ ডোরবেলের আওয়াজে ইনশিতা ব্যালকনি থেকে চোখ ফেরালো। সে কি ভুল শুনছে? না, ওই তো আবার ডোরবেল বাজছে। জেহেরের সেই ধ্যান নেই। সে তখন বিড়বিড় করে মাথা চেপে আছে, যেন মনে হচ্ছে সে যদি পারত তাহলে সে ওর মাথা কেটে ফেলতো। ইনশিতা মেন দরজার সামনে এসে দাঁড়ালো। এই বাড়িতে সে আর জেহের ছাড়া আর কেউই কখনো আসে না। আর এত রাতেই বা কে ডোরবেল বাজাবে? এই বাড়ির ঠিকানা কার জানা আছে? ইতস্তত করতে করতে সে দরজা খুলেই ফেললো। দেখলো জেহেরের একজন গার্ড একটা প্যাকেট হাতে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা চোখে তাকালে গার্ড মাথা নিচু করে মিনমিন স্বরে বলে, স্যারের জন্য খাবার এনেছি ম্যাডাম। আসলে ম্যাডাম, আমাদের স্যার সব সময় যে খাবার খায় সেটা শহরে পাওয়া যায় না, আর দুপুরে না খেয়ে থাকতে পারে না। আজকে স্যার অফিসে আসেনি। স্যার তো এই খাবার ছাড়া অন্য কিছু খেতে পারেন। ইনশিতা ধন্যবাদ জানিয়ে খাবার নিল। গার্ড চলে যেতে নিলে সে আবার জিজ্ঞেস করে, আপনি এবারের ঠিকানা কোথায় পেলেন? যতদূর জানি এবারের খবর কেউ জানা না। গার্ড আগে নেই মাথা নিচু করে জবাব দিল, স্যারের এবারের খবর ওনাদের বাসায় কেউ জানে না, কিন্তু আমরা গার্ডরা জানি, কারণ অনেকে আমাদের আগে থেকেই সব কিছু গুছিয়ে রাখতে হয়। গার্ড চলে গেলে ইনশিতা দরজা আটকে খাবার রেডি করে নেয়। ভয়ে ভয়ে জেহেরের কাছে এগিয়ে হাতটা ধরে। জের ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালে ইনশিতা একবার বুকে থুতু দিয়ে দেয়। নরম কণ্ঠে বলে, এক্ষুনি আপনার মাথা ব্যথা ঠিক হয়ে যাবে, চলুন আমার সাথে। যে ঠায় দাঁড়িয়ে থাকে তাকে আগের চেয়েও ভয়ানক ক্লান্ত লাগছে। চোখ বন্ধ হয়ে আসছে তার। ইনশিতা হাত ধরে আস্তে আস্তে টেনে নিয়ে টেবিলে বসায় জেহেরকে। আর জেহেরও যেন রোবটের মতো ইনশিতার পিছু পিছু আসে। তার চেহারা অনুভূতি শূন্য। ইনশিতা জেহেরকে নিজ হাতে খাইয়ে দেয়। জেহের নিজেও কোনো কথা না বলে খেয়ে নেয়, অথচ চোখের দৃষ্টি পুরো ইনশিতার দিকে আবদ্ধ, যেন কত জনম দেখে না তার রোজকে। জেহেরকে খাইয়ে দিয়ে ইনশিতা শুইয়ে দেয়। আর আশ্চর্যজনকভাবে জেহেরের মাথা ব্যথাও যেন চলে গেছে। চুপচাপ শুইয়ে দিলে জেহের নিজের দু হাত ইনশিতার দিকে বাড়িয়ে দেয়। ইনশিতা কিছুক্ষণ তাকিয়ে থেকে আলতো হেসে জেহেরের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ে। যত কিছুই হোক, জেহের ইনশিতাকে বুকে না নিয়ে ঘুমাতেই পারে না। জেহের খুব দ্রুত ঘুমালেও ইনশিতার চোখে ঘুম নেই। একটু মাথা তুলে জেহেরের মুখ পানে তাকায় সে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে এই একদিনেই। মুখটা কেমন ফ্যাকাশে লাগছে। আজকে জেহেরের এই অদ্ভুত আচরণের কথা ইনশিতাকে ভাবাতে থাকে। সকালে আজ কেউই জগিংয়ে যায়নি। জেহের একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে। তবে ঘুম থেকে ওঠার পর ইনশিতার সাথে একটা কথাও না বলে বেরিয়ে গেল অফিসের জন্য। আজকের ব্যবহারে ইনশিতা দ্বিতীয় দফা অবাক হলো। খাওয়ার সময়ও জেহের চুপচাপ নিচে খেয়ে ইনশিতাকে খাইয়ে দিয়ে চলে গেছে। ভাবটা এমন যেন গতকালের কথা কিছুই মনে নেই জেহেরের। তবে ইনশিতা বেশিক্ষণ জেহেরের কথা ভাবতে পারল না। গতকাল সন্ধ্যের ঘটনাটা মাথাচাড়া উঠেছে তার। একা বাড়িতে যেন ভয়টা আরও বেশি করে জেঁকে ধরেছে। জিয়াদের নোংরা কাজটির কথা ভাবলেই আতঙ্কে পুরো শরীরে কাটা দেয়। নিজেকে ওই সময় ঠিক কতটা অসহায় লেগেছে সেটা একমাত্র যে ওই অবস্থার সম্মুখীন হয়েছে সেই বলতে পারবে। নয়নিকার কথাটা ভাবলে ইনশিতার চোখে অশ্রু এসে ভিড় করে। এমন ব্যবহার নয়নিকার থেকে সে কখনোই আশা করেনি। যার সাথে নিজেকে বেশি সেফ ভাবে সেই গতকাল খুব খারাপ কাজে তাকে ঠেলে দিয়েছে। জিয়াদ যখন ইনশিতাকে নিয়ে রুমে এসেছিল তখন নয়নিকার মুখে সে বীভৎস হাসি দেখতে পায়, যা তীরের মতো বুকে বেঁধে ইনশিতার ইচ্ছে করছে জেহেরকে কালকের ঘটনা সব বলে দিতে, তবুও কেন জানি বলতে পারছে না। গতকালের ঘটনাটা ভেবে ভেবে ইনশিতা ডিপ্রেশনে চলে যাচ্ছে। তার খুব ইচ্ছে করছে মায়ের কোলে মাথা রেখে কাঁদতে। মা যদি মাথায় একটু হাত বুলিয়ে দিত তাহলে সে গতকালের ঘটনা নিমেষেই ভুলে যেত। ইনশিতার ভাবনার মাঝে ফোনের রিংটং বেজে ওঠে। ইনশিতা চকিতে খাট থেকে নেমে ব্যাগ থেকে ফোন বের করে। ফোনটা সাইলেন্ট করতে ভুলে গিয়েছিল সে। ভাগ্যিস জেহের নেই, নাহলে ফোনটা দেখলে তুলকালাম কাণ্ড ঘটাতো আবার। ফোন নিয়ে দেখলো রাফিদ ফোন করেছে। বড় একটা শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো ইনশিতা। ফোন রিসিভ করে নেয় সে। কেমন আছো ভাইয়া? ওই পাশ থেকে কারো আওয়াজ আসে না। কিছু মুহূর্ত নীরব কেটে গেলেই রাফিদের কণ্ঠ ভেসে আসে। ভালো আছি, তুমি? ইনশিতা একটু হেসে বলে, আমিও। মিথ্যা বলছো কেন ইতু? গতকাল ঘটনার পর তুমি কতটা ভালো আছো সেটা এখন মিথ্যা বলে বোঝাতে হবে না আমায়। ইনশিতা চুপ থাকে। রাফিদই একমাত্র তার মনের অবস্থা বুঝতে পারছে। ইনশিতা কখন ভালো থাকে আর কখন মন খারাপ থাকে সব রাফিদ বুঝে যায়। কিভাবে যে বুঝে যায়? তার মতো কেন নয় জেহের? কেন সে ইনশিতার মনের অবস্থা বুঝতে পারে না? দুপাশের নিস্তব্ধতা ছিঁড়ে যায় ইনশিতার কণ্ঠে। আমি জানি রাফিদ ভাইয়া, কেন আমার সাথে এমন হয় সব সময়। আমি তো কারো কোনো ক্ষতি করিনি। তাহলে কেন কালকে এমন বাজে ঘটনা ঘটলো আমার সাথে? ইনশিতা আবারও কান্নায় ভেঙে পড়ল। রাফিদ বুঝতে পারল
এখন এই টপিকে যাওয়াটা ঠিক হবে না। টপিক পাল্টাই রাফিদ। বিভিন্ন কথার মাঝে ইনশিতাকে হাসি খুশি রাখার চেষ্টা করলো সে, যাতে কোনোভাবেই গতকালের কথা ইনশিতার মনে না পড়ে। এখন যদি ইনশিতার কাছে থাকতো তাহলে সে জড়িয়ে ধরে ইনশিতার মাথায় হাত বুলিয়ে সব কষ্ট ভুলে দিত। দীর্ঘশ্বাস চেপে ইনশিতাকে খুশি রাখার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ে রাফিদ। ইনশিতার খুশি মানে তার কাছে সব। আজ পুরোটা দিন কাটলো রাফিদের কথা বলে। সকাল থেকে বিকেল অবধি একটু পর পর ফোন করেছে রাফিদ। হাসি ঠাট্টায় কাটলো পুরোটা দিন। এক মুহূর্তের জন্য সে ভুলে গেছে গতকালের ভয়াবহ ঘটনা। গান শুনবে ইতু? শোনা যায়? কি গান? তোমার যেটা ইচ্ছা। আচ্ছা ওয়েট। রাফিদ গিটার নিয়ে ফোনটা কাছে রেখে গাইতে শুরু করে। রাফিদের কণ্ঠে গান শুনতে এত ভালো লাগে যে ইনশিতার মনে হয় রাফিদকে সামনে বসে সবসময় খালি গানই শুনতে। রাফিদ ইনশিতাকে উদ্দেশ্য করে গান গায়। সে তো সব গানই ইনশিতাকে উদ্দেশ্য করে গায়। ইনশিতা কি বোঝে তা? जुदा हम हो गया मैं ना मगर यान जान लो जाना कभी मैं इन बात आन तो चल आना तुम्हें मैं इन भूल गए ना यान बात दिल में इन ना लेना कभी मैं इन याद आन तो चल आना तेहा कौन मेरा एक तू ही तहा सागन से जाएदा जो जारूता तेरे लिए मैं इन किछु नहीं लिखान मेरा लिए तू मेरा सब किछु था नहीं जाना भूल करा के ज्ञान बतान तुम ही खेते दी नहीं खुशियाँ नहीं मेरी कि तुम भी वजह दी तुम मेरा दी रखा अभी करे किया दिल हिन दीवाना कभी मैं याद आन तू चले आना। জেহের আসলো সন্ধ্যায়, তবে ঘরে না, বাগানের সামনে ছোট মাঠের বেতের সোফায় গিয়ে সোজা বসে পড়ল ফর্মাল ড্রেসেই। বাগানে আওয়াজ পেয়ে ইনশিতা ড্রয়িং রুমের বারান্দায় গেল দেখার জন্য। দেখলো জেহের চিন্তিত চেহারায় বাগানের সোফায় বসে আছে, হাঁটুর ওপর ল্যাপটপ। ইনশিতা অবাক হলো জেহেরকে এইভাবে দেখে। ঘরে না এসে হঠাৎ বাগানে বা কেন গেল? জেহের ইনশিতাকে লক্ষ্য করলো। তীক্ষ্ণ দৃষ্টিতে ইনশিতাকে পর্যবেক্ষণ করে এক আঙুল উঁচিয়ে ইশারা করলো ভেতরে যাওয়ার। ভ্রু কুচকালো ইনশিতা। তখন দেখলো দুজন গার্ড এগিয়ে যাচ্ছে জেহেরের দিকে। গার্ডদের আসতে দেখে জেহের চোখ রাঙিয়ে তাকাতেই ইনশিতা হনহন করে রুমে চলে গেল। মনটা তার অভিমানে ভারী হয়ে গেল। আজ সকাল থেকে জেহের একটাও কথা বলেনি তার সাথে। এখন এসেছে তাও ধমকে ভেতরে যেতে বলছে। কোথায় একটু এসে আদর করে কথা বলবে তা না। হঠাৎ তার মাথায় আসলো আজকে সে জেহেরের কনসার্টস পাওয়ার জন্য এত উদ্গ্রীব হচ্ছে কেন? আগে তো জেহের আসলে দূরে দূরে থাকার চেষ্টা করত, আর এখন তার মনটা চাইছে ছুটে গিয়ে জেহেরের বুকে পড়তে, অভিমানী হয়ে বলতে, আজ আপনি একবারও কেন কথা বলেননি জেহের? আপনার রোজ বুঝি কষ্ট পায় না? এতদিন যার কাছে থেকে পালিয়ে বেড়াতে চেয়েছে, আজ তার কাছে যাওয়ার জন্যে উৎসুক হয়ে আছে তার বেহায়া মন। যাকে অগোচরে পাগল বলতো, আজ তারই প্রেমে সে পাগল হয়েছে, ভালোবেসে ফেলেছে সে। ভাবতে ইনশিতা দু হাতে মুখ ঢেকে ফেলল। ঠোঁটে এক চিলটে হাসি ঝলমল করে উঠল। এত লজ্জা লাগছে কেন তার? উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আয়নাতে নিজেকে দেখতেই পৃথিবীর সমস্ত লজ্জা যেন তাকে ঘিরে ধরল। গালটা লালচে আভায় ছেয়ে গেছে। অন্যরকম এক স্বর্গীয় সৌন্দর্য এসে ভর করেছে তার চেহারায়। ইনশিতা আলতো হেসে নিজের মাথায় চাপড় মারল। ক্যাবিনেট খুলে জেহেরের কালো শার্ট একটা নিল। জেহেরের অর্ধেক শার্টটাই সাদা কালো, কারণ জেহেরের পছন্দের রং সাদা কালো, তাই তো রুমের বেশিরভাগ আসবাবপত্র সাদা কালো। শার্টটাকে গায়ে জড়িয়ে ধরে মনে হলো যেন জেহেরকেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে সে। কলারে ঘ্রাণ নিল। জেহেরের শরীরের আলাদা একরকম গন্ধ আছে, যেটা সে সবসময় ঘুমাতে গেলে জেহেরের শরীর থেকে পায়।
সেই একই ঘ্রাণ এখন শার্টে মেখে আছে। প্রাণ ভরে ঘ্রাণ নিল ইনশিতা, যেন এই ঘ্রাণ নিয়ে সে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবে। আয়নায় দাঁড়িয়ে দেখতে লাগে নিজেকে। কালো স্কার্টের ওপর কালো শার্ট। খারাপ লাগছে না তো, জেহেরের ব্ল্যাক রোজের মতোই লাগছে এখন। ভাবতেই একা একাই হাসতে লাগলো সে। হাসতে হাসতেই হঠাৎ পেছনে ফিরে থমকে গেল। পেছন ফিরতে তাকে জেহের দরজায় ঠেস দিয়ে পকেটে হাত রেখে মিটমিট করে হাসছে। জেহেরকে এই মুহূর্তে আশা করেনি সে তো মাত্রই না উঠানে ছিল, এখন হঠাৎ এখানে। জেহেরের হাসি দেখে ইনশিতা চাইছে এক্ষুনি মাটি ফাঁক হয়ে যাক আর সে মুখ লুকায় সেখানে। লজ্জায় কাঁধে গরম ধোয়া উঠতে লাগলো। মাথা নিচু করে চোখ বন্ধ করে রইল। এতটা লজ্জা আগে সে কখনোই পায়নি। জেহের মাত্র এসেছিল ড্রেস চেঞ্জ করতে। রুমে ঢুকতে দেখলো তার রোজ তারই শার্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে মুচকি হাসছে। গাল দুটো রক্তিম হয়ে আছে। এই প্রথম রোজকে এতটা লজ্জা পেতে দেখলো সে। তার কাছে দৃশ্যটা বড্ড মিষ্টি লাগলো, তাই সেখানে দাঁড়িয়ে দেখতে লাগলো তার মিষ্টি রোজকে। জেহের পকেটে হাত রেখে ধীর পায়ে কাছে আসলো ইনশিতার। লজ্জায় মাথা তুলে তাকাতে পারছে না ইনশিতা। জেহের নিজেই 2 আঙুল দিয়ে চিবুক উঁচু করলো ইনশিতার। চোখ বন্ধ করে আছে ইনশিতা। জেহের মৃদু হাসলো। ইনশিতা চোখ বন্ধ রেখেই তড়িঘড়ি করে শার্ট খুলতে শুরু করলো। বাদ সাধলো জেহের। কানের কাছে ঝুঁকে ফিসফিসিয়ে, ভালোই তো লাগছে আমার বউটাকে। লাল লাল গাল, স্ট্রবেরি, ইচ্ছে করে খেয়ে ফেলি একদম। অনুমতি আছে কি? ইনশিতা লজ্জায় কি করবে বুঝতে পারছে না। বুকের মধ্যে মনে হচ্ছে কেউ হাতুড়ি পেটাচ্ছে। জেহেরকে সরিয়ে চলে যেতে নিলে জেহের হাত ধরে টেনে কোমর জড়িয়ে ধরে। কিছুক্ষণ পলকবিহীন তাকিয়ে থাকে রোজের লালিমা মুপূর্ণ চেহারায়। রোজের গালে নিজের উষ্ণ স্পর্শ ছড়িয়ে দিতে থাকে জেহের। আচমকায় রোজের কম্পিত কোমল ওষ্ঠাধর নিজের অধরের ভাঁজে নিয়ে নেয়। অদ্ভুত অনুভূতিতে কেঁপে ওঠে ইনশিতা। ছাড়ানোর প্রয়াস চালায় না আর। জেহের ইনশিতার হাত ধরে ব্যথায় কুকিয়ে ওঠে ইনশিতা। উষ্ণ স্পর্শ থেকে নিজেকে ছাড়িয়ে হাত চেপে ধরে। কপালের মধ্যভাগ কুঞ্চিত হয় জেহেরের। রোজের হাতের দিকে খেয়াল করতেই উৎকণ্ঠিত হয়ে পড়ে। হাতের ক্ষতটা এখনও তাজা। জেহেরের এখন নিজের ওপরই রাগ হচ্ছে। সে কিভাবে কষ্ট দিতে পারল রোজকে? কালকে মাথাটাই পুরো খারাপ হয়ে গেছিল তার, যার ফল ভোগ করতে হলো রোজকে। ইনশিতাকে খাটে বসিয়ে জেহের দ্রুত ফার্স্ট এইড বক্স নিয়ে আসে। ধীরে ধীরে অয়েন্টমেন্ট লাগিয়ে দিচ্ছে। ইনশিতা অবাক নয়নে দেখছে জেহেরকে। ক্ষতস্থানে মলম ছোঁয়ানোর সময় জেহের চোখ মুখ কুঁচকে রাখে, যেন ব্যথাটা ইনশিতা না জেহের পেয়েছে। অগোচরে হাসলো ইনশিতা। জেহের বারবার নিজে নিজে বিড়বিড় করছে, যা কিছুটা হলেও ইনশিতা শুনতে পেয়েছে। সরি সরি সরি, আই এম রিয়েলি ভেরি সরি। সরি রোজ, ক্ষমা করো আমাকে। সরি। ব্যান্ডেজ করার পর জেহের এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়েছিল হাতের দিকে। হাত দুটো নিজের কাছে নিয়ে অধরে স্পর্শ দিতে থাকে 2 হাতে। চুমুতে চুমুতে ভরিয়ে দেয় ইনশিতার হাত। ইনশিতার ভালো লাগলেও পরক্ষণে সে বিরক্ত হয়ে যায়, কেননা হাত সহ ব্যান্ডেজটাও ভিজে যাচ্ছে। হাত সরিয়ে নিতে চাইলে জেহের জোর করে ধরে রাখে। ইনশিতা বিরক্তি নিয়ে বলে, ছাড়ুন না জেহের। জেহের নিজের কাজেই ব্যস্ত। এইভাবে প্রায় অনেক সময় কেটে গেলেও জেহেরের থামার লক্ষণ নেই। ইনশিতা এক প্রকার জোর করেই হাত ছাড়িয়ে নেয়। জেহের অসহায় চাহনিতে তাকায় ইনশিতার দিকে। ইনশিতা কণ্ঠে রাগ ঝাড়িয়ে বলে, কি হলো ব্যান্ডেজ লাগিয়ে? সে তো ভিজে গেল। এর চেয়ে ভালো ছিল খালি হাতেই থাকা। জেহেরের কানে ইনশিতার কথা ঢুকলো না। তার চোখে অন্যরকম দৃষ্টি খেলা করছে। আবারও ইনশিতার হাত ধরতে নিলেই ইনশিতা দাঁড়িয়ে পড়ে। জেহেরের সামনে এই মুহূর্তে থাকা মানে বিপদ। একবার ঘোর লেগে গেলে সেই ঘোর থেকে বেরিয়ে আসা দুঃসাধ্য তার জন্য। ইনশিতা নিজেই আরেক হাতের সাহায্যে ব্যান্ডেজ খুলে পরিষ্কার করে নিল। পুরো হাত ভিজে গেছে। ছি! ইনশিতা জেহেরের হাত ধরে নিয়ে বাথরুমে জোর করে ঢুকিয়ে দিল। একটা শার্ট আর ট্রাউজার হাতে ধরিয়ে বলল, যে কাজের জন্য এসেছেন সেটা করুন। বলে নিজেই বাথরুমের দরজা আটকে দিল। জেহের চেঞ্জ করে বেরিয়ে ইনশিতার দিকে বারবার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছে। ইনশিতা খেয়াল করেও কিছু বলল না। খাবার সাজাতে লাগলো। খাবার খেতে এসেও জেহের আর চোখে ইনশিতাকে দেখছে। ইনশিতা এবার ভাব নিয়ে গা ঝাড়া দিয়ে বলল, আই নো হাউ বিউটিফুল আই অ্যাম। সব ছেলেই আমার জন্য পাগল, তবে আমি পাগল শুধু আপনার জন্য। এভাবে লুকিয়ে না দেখে সরাসরি দেখলেই তো পারেন। আমি তো সবটাই আপনার।
জেহেরের রোজ। বিস্ময়ে জেহেরের মুখ থেকে খাবার পড়তে গিয়েও পড়ল না। সে তো এমনটাই হেলিকপ্টারে বলেছিল। তারই কথা তাকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। রাগে ফুঁসে উঠল জেহের, তবে রাগটাকে চেপে মিষ্টি হেসে বলে, একটা কথা ভুল বললে মাই লাভ, ইউ আর নট অনলি বিউটিফুল বাট অলসো ব্লাডি ফুল। ইনশিতা মুহূর্তেই চুপসে গেল। অপমানে মুখটা থমথমে হয়ে গেল তার। সে যতবারই জেহেরকে কথার জালে হেনস্থা করতে চায়, ততবারই সে নিজেই হেনস্থা হয়ে পড়ে। সে আর কোনো কথা না বাড়িয়ে থমথমে মুখে চুপচাপ খেয়ে যায়। ইনশিতা যখন বেডশিট ঝাড়ছিল, তখন জেহের এসে হুট করে কোলে তুলে ব্যালকনির চেয়ারে নিয়ে বসায়। ইনশিতা হতভম্ব হয়ে চেয়ে রইল শুধু। জেহেরের থেকে মুখ ফিরিয়ে বাইরে তাকালো। তার শীত করছে রীতিমতো। শীতটা বেশ ভালোই জেঁকে ধরেছে আজকাল। জেহের নিজের সাথে ইনশিতাকে মিশিয়ে নিয়ে ইনশিতার মাথা নিজের বুকে ঠাকায়। ইনশিতার রাগ এখনও পড়েনি। সে জোর করে মাথা তুলে নেয়। জেহের কিছু বলে না, শুধু নিবিড়ভাবে নিজের সাথে জড়িয়ে নেয়। ইনশিতা একবার তির্যক দৃষ্টিতে তাকালো জেহেরের দিকে। দেখে মনে হচ্ছে সে কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করছে। প্রায় বেশ সময় বাদে জেহের নীরবতার জাল কেটে বলে, রোজ, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে আমার। ইনশিতা কিছু বলল না। তার মনে হচ্ছে জেহের তার সাথে কথা জমানোর জন্য এমনটা করছে, তাই সে মুখ ফিরিয়ে নিল। জেহেরের সাথে কথা বলবেই না আজ সে। এত বড় অপমান করলো কিভাবে তখন? আশা করি তুমি সব প্রশ্নের সঠিক উত্তর দিবে, কিছু লুকাবে না আমার কাছে। ইনশিতা এবার ফিরে তাকালো জেহেরের দিকে। তার মুখটা দেখে মনে হচ্ছে সে খুবই সিরিয়াস। ইনশিতা নড়ে চড়ে বসলো। আপাতত জেহেরের কথা না শুনে তাকে রাগাতে চায় না সে, তাই ক্ষীণ কণ্ঠে একটি শব্দে জবাব দিল। জেহের বনিতা ছাড়াই সরাসরি কঠিন প্রশ্ন ছুড়ে দিল ইনশিতার দিকে। কাল কি হয়েছিল তোমার সাথে? এখান থেকে যাওয়া অবধি আসা পর্যন্ত যা যা ঘটেছে সব বলো আমাকে। ইনশিতা চমকে তাকালো জেহেরের দিকে। হঠাৎ এমন কিছু বলবে সেটা ভাবতে পারেনি সে। গতকালকের কথা মনে করতে শিউরে উঠল সে। শরীরে ভয়ের শীতল স্রোত বয়ে গিয়ে কেঁপে উঠল। যে স্পষ্ট টের পেল ইনশিতার কাঁপুনি। শক্ত করে জড়িয়ে ধরল রোজকে। তার মন বলছে রোজের সাথে গতকাল খুব খারাপ কিছু হয়েছে। এমনটা না যে সে জানতে পারবে না, সে জেনেছে কিছুটা, তবে পুরোটা আগে রোজের মুখ থেকে জানা দরকার। ইনশিতা জোর করে হাসার চেষ্টা করলো। কিছু বলতে নেবে তার আগে জেহে থামিয়ে দিয়ে বলল, আমি কোনো মিথ্যা শুনতে চাই না রোজ, যা বলার সত্যিই বলবে, আলাদা কোনো এক্সপ্লেনেশনের দরকার নেই। জেহের চেহারাটা যথেষ্ট গম্ভীর এবং সিরিয়াস দেখে ইনশিতা কোনো মিথ্যা বলতে পারল না, কিন্তু সে সত্যিটাও বলতে পারবে না। সে জানে সত্যিটা জানার পর জেহের ওদের মেরে ফেলতেও কুণ্ঠিত হবে না। আর সে জেহেরকে কখনোই খুনি হিসাবে চায় না। জেহের খুনি হলে তাকে মেনে নিতে পারবে না সে। চোখে দৃষ্টি নামিয়ে মিথ্যে বলার চেষ্টা করলো। কি হবে আর? বাড়িতে গিয়েছিলাম খালি, আর কিছুই না, এটাই। ইনশিতার কথা আটকে আসতে লাগলো। জেহেরের এমন চেহারার দিকে তাকিয়ে মিথ্যে বলতে পারছিল না সে। যে চুপ থেকে খুবই শীতল কণ্ঠে পড়ল, বারণ করেছিলাম মিথ্যে বলতে। ইনশিতা ভয়ে ভয়ে তাকালো জেহেরের দিকে। জেহেরের এই শীতল কণ্ঠ যেন ঝড়ের পূর্বের আভাস। ঢোক গিল ইনশিতা। জেহের গতকাল যদি তুমি শুধুই বাড়ি গিয়ে থাকো, তাহলে তোমার জামা ছেঁড়া ছিল কেন? তোমার ঠোঁটও কাটা ছিল। এই যে স্পষ্ট দেখা যাচ্ছে, তোমার অবস্থার কথা আর নাই বা বলি। এবারও কি তুমি বলবে শুধুমাত্র বাড়ি গিয়েই? ইনশিতা কিছু বলল না। কালকের ঘটনাটা আপার শরীরে কাটা দিয়ে দিচ্ছে। বড় বড় শ্বাস ফেলছে সে। যে দেখলো ইনশিতার শরীর ধীরে ধীরে কাঁপছে। প্যানিক হয়ে যাচ্ছে সে। জেহের ইনশিতার গালটাকে নিজের দু হাতের মুঠোয় নিয়ে নরম কণ্ঠে বলল, এই গার্ল, ডোন্ট বি প্যানিক, লুক অ্যাট মি রোজ। ইনশিতা তাকাতে পারল না। ঘটনাটা তার কাছে স্বাভাবিক লাগেনি। জিয়াদ যখন তার কাছে আসতে চেয়েছিল, তখন সে কী পরিমাণে ভয়টা পেয়েছিল সেটা কাউকে বোঝানো সম্ভব না। নয়নিকার হঠাৎ পরিবর্তন আর জিহাদের এমন নোংরা আচরণ ইনশিতার মাথায় সেট হয়ে আছে। সে কিছুক্ষণের জন্য ভুলতে পারলেও এখন আর ভুলতে পারছে না। জেহেরকে দেখলে জিহাদের কথা মনে পড়ছে তার। এমন মনে হচ্ছে যেন সে এখন জিহাদের কোলেই বসে আছে। তড়িৎ গতিতে দাঁড়িয়ে পড়ল ইনশিতা। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, চোখে মুখে অজস্র ভয়, যেন কালকের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। জেহের উঠে দাঁড়িয়ে ইনশিতার কাছে এগুলো ধীরে ধীরে।
রোজ প্রচুর ভয় পেয়েছে। সান্ত্বনা সুরে বলে, লুক রোজ, ভয় পাবে না, তোমাকে কিছু বলতে হবে না। অ্যান্ড আই প্রমিস তোমার থেকে জোর করে আমি কিছু জানতেও চাইব না। তুমি কাছে এসো, বললাম তো কিছু হবে না। দূরে যাচ্ছ কেন? কাম হেয়ার। ইনশিতা পেঁচাচ্ছে, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে। জের এগিয়ে ইনশিতার বাহু ধরে আলতো করে নিজের বুকের সাথে জড়িয়ে নিতে চাইলেও ইনশিতা ছাড়াতে চায়। জের আজ আর ধমক দেয় না, শুধু নরম কণ্ঠে শান্ত করার চেষ্টা করছে সে। সে গতকালকের ঘটনাটার কিছুটা জানতে পেরেছে রাফিদের কাছ থেকে। আজ অফিসে গেলে শুনে রাফিদ এসেছে তার সাথে দেখা করার জন্য। জের পাত্তা না দিয়েই নিজের কাজে মন দেয়। রাফিন তার দু চোখের বিষ, তবুও এখন আর তার সাথে কোনো ঝামেলা করতে চায় না। রিসেপশনিস্ট কল করলে সে বলে দেয় রাফিদকে যাতে ধাক্কা মেরে অফিস থেকে বের করে দেওয়া হয়। তার কিছুক্ষণ বাদে আননোন নাম্বার থেকে কল আসলেই রিসিভ করে দেখে রাফিদ। সে কেটে দিতে নিলেই রাফিদ খালি বলে, কেটে যখন দিবেন তার আগে একটা কথা শুনে রাখুন মিস্টার জেহের, নিজের ঘরেই কিন্তু আপনি দুধ কলা দিয়ে কালসাপ পুষছেন। সময় গড়ানোর আগে তাড়িয়ে দিন তাহলে, না হলে গতকাল যেভাবে আপনার স্ত্রীকে সেই কালসাপগুলো ছোবল মারতে যাচ্ছিল সেভাবে সে পরবর্তীতে মারবে না তার কোনো গ্যারান্টি নেই। আর আমিও সবসময় থাকবো না, আপনার স্ত্রীকে বাঁচানোর জন্য খেয়াল রাখবেন। এইটুকুই বলে রাফিদ কল কেটে দিয়েছিল। রাফিদের ইঙ্গিত জেহের বুঝতে পারলেও কালসাপদের চিনতে পারেনি সে। রাফিদের সাথে দেখা করতে গিয়েও যায়নি, কারণ সে চাইছিল রোজের মুখ থেকে সবটা শুনবে। এখন রোজের থেকেও কিছু জানতে পারেনি, তবে খুব খারাপ কিছু যে ঘটেছিল তা আন্দাজ করতে পারছে সে। আর সে কালসাপদের চিনে তাদের তিলে তিলে মারবে এবং প্রতিজ্ঞা নেবে। ইনশিতাকে কোলে করে জেহের বিছানায় শুইয়ে দেয়। ইনশিতা জেহেরের বুকে মাথা দিয়ে কাঁদছে। জেহের এক হাতে আলতো করে জড়িয়ে ইনশিতার চুলে পরম আদরে বিলি কেটে দেয়। একসময় ইনশিতা ঘুমিয়ে পড়লে জেহের ঠিক মতো শুইয়ে দিয়ে উঠে পড়ে। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। যারা তার রোজকে কাঁদিয়েছে তাদের অবস্থা এমন করবে যে সারা জীবন আক্ষেপ করতে করতে একসময় মরে যাবে। জ্যাকেট জড়িয়ে মোবাইল আর ল্যাপটপ নিয়ে বাগানের মাঠে চলে যায়। রাত বাড়লেও সেদিকে ভ্রুক্ষেপ নেই তার। খট করে কিছু শব্দের আওয়াজে ইনশিতা জেগে যায়, শোয়া থেকে উঠে বসে। তবে ঘুমের রেশ এখনও কাটেনি। ঘুমু ঘুমু চোখ নিয়েই উঠে পড়ে। আওয়াজকে অনুসরণ করে দেখে বাগানে জেহের আর ৩-৪ জন গার্ড কথা বলছে। জেহেরকে দেখে মনে হচ্ছে সে প্রচণ্ড রেগে আছে। ফর্সা মুখমণ্ডল রক্তিম হয়ে আছে, চোখ দিয়ে অগ্নিবর্ষণ হচ্ছে যেন। কপালের ও ঘাড়ের রগ দপদপ করে জ্বলছে। ইনশিতা বারান্দায় গেল না, জেহের দেখলে রেগে যাবে আবার। তাই সোফায় বসে কাচের মধ্যে দিয়ে জেহেরকে দেখতে লাগে। বাইরে কুয়াশার ঘেরা সব। ঘড়িতে তাকিয়ে দেখে 3:30। এইমাত্রই সবটা জানতে পেরেছে জেহের, গার্ডদের মাধ্যমে খোঁজ নিয়ে। আর রাফিদের কাছ থেকে পুরো ঘটনা শুনে রাগে তার ইচ্ছে করছে পুরো দুনিয়াটা শেষ করে দিই। সিসি ক্যামেরায় রোজকে জিহাদ যেভাবে টাচ করে টানা হেঁচড়া করেছিল সেটা দেখে জেহেরের মাথায় দাউ দাউ করে আগুন জ্বলছে। কতটা অসহায় ছিল তখন তার রোজ, সারা শরীর কাঁপছে রাগে। এমন একটা কাজ যে তার ভাই আর বোন মিলে করবে সেটা তার কল্পনার বাইরে ছিল। এখন তার সবচেয়ে বেশি রাগ উঠছে রোজের ওপর। রোজকে সে বারবার সাবধান করেছিল ওই বিশ্বাসঘাতক মেয়েটার থেকে দূরে থাকার। এই মেয়েকে তার এমনিতেই বিরক্ত লাগে, আর রোজকে সে দেখতেই পারত না এই মেয়েটার সাথে। রোজ যদি কালকে তাকে বেঁধে না রাখতো তাহলে এমন ঘটনা সে চাইলেই আটকাতে পারত। রাফিদকে এখন তার ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। যতই হোক তার ভালোবাসাকে সে ওই নরকিটদের হাত থেকে বাঁচিয়েছে। এখন জেবা, জিহাদ আর নয়নিকাকে সে কখনোই ছাড়বে না। তার রোজের ভয়ের আর কান্নার কারণকে সে দুনিয়া থেকেই নিঃশেষ করে দেবে। রাগে ফোঁস করছে জেহের। তখনই তার চোখ যায় ব্যালকনির কাচ ভেদ করে সোফায় শুয়ে থাকা রোজের দিকে। গার্ডের বিদায় দিয়ে বড় বড় পা ফেলে ড্রয়িং রুমে যায় সে। গিয়ে দেখে সোফার এক কোণে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে রোজ। হাঁটু গেড়ে তার মাথার কাছে বসে জেহের। ঘুমন্ত চেহারা রোজকে দেখে রোজের ওপর থাকা সব রাগ নিমেষে যেন হাওয়ায় মিলিয়ে যায়। কপালের চুলগুলো সরিয়ে গভীর মনোযোগের সহিত খুঁটিয়ে খুঁটিয়ে রোজকে পর্যবেক্ষণ করে সে। ঘন পাপড়িযুক্ত চোখের নিচে চিকন নাক, কিশলয় তুল্য পাতলা আবরণ বিশিষ্ট ঠোঁট, গোল গোল চেহারার আদুরে মুখটা জেহেরের ভেতরটায় তোলপাড় সৃষ্টি করে। ইনশিতার মনে হচ্ছে সে হাওয়ায় ভাসছে। পিটপিট করে চোখ মেলে জেহেরকে দেখতে পায়। এক হাত
বহু কষ্ট উঠিয়ে জেহেরের খোঁচা খোঁচা দাড়িতে হাত বোলায়। জেহের তাকিয়ে মিষ্টি হাসে। ইনশিতার হাত চুলে পড়ে, আবারও সে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। সকালে জেহেরকে পাশে দেখতে পায় না সে, শুধু টেবিলে একটা ছোট্ট চিরকুট দেখতে পায়, যেখানে লেখা আছে গুড মর্নিং লাভ, আজ তাড়া থাকায় তোমাকে না বলে যেতে হচ্ছে, সরি ইনফিনিট। তোমার ব্রেকফাস্ট রেডি করে রেখেছি, খেয়ে নিও। লেখা শেষে লাভ আর স্মাইলিং ইমোজি। চিরকুটটা পড়ে ইনশিতার মন মুহূর্তেই ফুরফুরে হয়ে গেল। আরও কয়েকবার পড়ে নিল। সতেজ মনে ড্রয়িং রুমে গিয়ে দেখলো টেবিলের ওপর সব সাজানো, ব্রেডে সস দিয়ে লাভ আঁকা, আর টেবিলের ওপর বড় একটা কালো গোলাপের বুকে। ইনশিতার মাথায় তখন একটা আইডিয়া আসলো, আজকে জেহেরকে সারপ্রাইজ দিলে কেমন হয়।